আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের হাইড্রো হেজিমনি নিয়ে। হ্যাঁ, তো এটা মূলত যেটা যেটার বেসিসে হচ্ছে আজকে আর্টিকেলটা আমরা মানে প্রশ্ন উত্তরগুলো দেখবো। জাস্ট আর্টিকেলটার একটা এক নজর চেহারা দেখাই। আর্জেন্টাইন সাপোর্টাররা লাফাচ্ছে এদিকে, তারা খুশিতে। নেপাল নেপাল, ইন্ডিয়া অ্যান্ড দ্য প্যারাডক্স অফ হাইড্রো হেজিমনি। হ্যাঁ, যে আমার জলবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে একটা খেলা চলছে। হাইড্রো মানে তো ওয়াটার, আর হেজিমনি মানে আমরা বুঝাই হচ্ছে সুপার পাওয়ার এর একটা ব্যাপার। হ্যাঁ, তো আমার প্যারাডক্স অফ হাইড্রো হেজিমনি এখানে তিনটা দেশের মধ্যে কি ইন্টারলিঙ্কড এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটাতে আমরা বুঝবো এখন এটা। আপনারা পড়াই মনোযোগ দেন। গোল ঠিক আছে, গোল তো হচ্ছেই, আর্জেন্টিনা জিতবেই, এটা বলে লাভ নেই। এক্সট্রা টাইমে গেছে, এটাই তো হচ্ছে উদ্ভট ব্যাপার। তো আমরা চলেন এবার প্রশ্ন উত্তরের মধ্যে আসি। আর হচ্ছে গিয়ে মারিয়া, লিটারেচারের কিন্তু তোমাদের লাস্ট ক্লাস হয়ে গেছে। তোমাদের যেটা 31 তারিখ লাস্ট ডেট যেটা ছিল, ওইটা হচ্ছে এমনি একটা অ্যাড অন, একটা ওভারঅল এমনি আলাপ টাইপের। আলাদা করে কোনো কিছু পড়ানোর ইয়ে ছিল না, কারণ তোমার লাস্ট ক্লাস হয়ে গেছে। লাস্ট দিনটা আমরা ফাইনাল এক্সামের জন্য রাখছিলাম। সো ওটা নিয়ে প্যারা নেই, আর কিছু নাই। আমরা চলো নিউজ পেপারে যাই, আমরা প্রশ্ন উত্তরে যাই। আচ্ছা, শুধু কিডস না, তোমার ইয়ের অনেক কিছুই বাকি থাকে মারিয়া। তুমি ইংলিশ লিটারেচার কি, তুমি যদি সবগুলো মানে পয়েন্ট আউট করতে চাও, তোমার কি আর ক্লাসিক্স এর ইয়ে থাকে? তোমার এটা কতদিনে সে সব হিসাব আছে? মানে আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে লিটারেচারের মধ্যে তুমি কোটেশন জানো, তুমি হচ্ছে ক্যারেক্টার জানো। হ্যাঁ, এগুলো বেশি আসে হচ্ছে গিয়ে তোমার এই নভেল আছে এগুলো থেকে, বুঝছো? যাক, এখন ফোকাস এখানে দাও। এটা পরেরটা পরে, গত মাসে, এখন নতুন মাসের জিনিসপত্র শুনো। আচ্ছা, তাহলে ভারতের হাইড্রো পলিটিক্সের কারণে নেপালে অপরিকল্পিত জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তার ভাটির দেশ হিসেবে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাস্তুতান্ত্রিক ও পানি নিরাপত্তাকে কিভাবে হুমকির মুখে ফেলতে পারে। হ্যাঁ, তাহলে আমার এখানে কিছু জিনিস আমাকে জানতে চাইছে প্রশ্নের মধ্যে। ধরো পরীক্ষায় এরকম তোমার প্রশ্ন আসলো, এখন আমরা সহজ হিসেবে বুঝি ব্যাপারটা কি। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো তোমার হচ্ছে কেবল নেপালের নয়, বরং দক্ষিণ এশিয়ার। আমার দক্ষিণ এশিয়ার হচ্ছে জীবন রেখা, কারণ আমাদের কিন্তু ম্যাক্সিমাম নদী কিন্তু তোমার হিমালয় থেকে কিন্তু উৎপন্ন হয়। হ্যাঁ, এবং এগুলোর উপর হচ্ছে আমাদের ভারত, বাংলাদেশ, নেপাল সবাই আসলে ডিপেন্ডেন্ট। এই কারণে যখন ধরো নেপালে কোনো নদীর উপর কোনো প্রকল্প করা হয়, ধরো আমি যদি প্ল্যান করি যে ওখানে কোনো বাঁধ দিব, তাহলে আমার এই পুরো এরিয়ার মধ্যে কিন্তু তোমার একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ তখন তোমার পানি সাপ্লাই কমে যাবে। তো এই কারণে যেটা হয় যে নেপালের জলবিদ্যুৎ উন্নয়নকে শুধু নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয় হিসেবে নয়, গুরুত্বপূর্ণ হাইড্রো পলিটিক্যাল ইস্যু হিসেবে দেখা প্রয়োজন। হ্যাঁ, তাহলে নবায়নযোগ্য জ্বালানি আমরা জানি যে আমাদের ন্যাচারাল যেগুলো, আমি সৌরশক্তি, এই যে জলবিদ্যুৎ, হ্যাঁ, এগুলোকে আমরা নবায়নযোগ্য বলি। তো এগুলোর হচ্ছে জ্বালানি হিসেবে আমরা নয়, হাইড্রো পলিটিক্যাল ইস্যু হিসেবে আমরা দেখতে পারি, কারণ এটার সঙ্গে শুধু পানি ম্যানেজমেন্ট যে জড়িত এটা না, এটার সঙ্গে কিন্তু পলিটিক্যাল ইস্যুও জড়িত। কারণ তুমি ধরো তোমার হাতে যদি পানির মতো একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, তুমি এটাকে কাজে লাগাই কিন্তু তোমার স্বার্থ আদায় করতে পারবা, তুমি মাথায় ছড়িয়ে ঘুরাইতে পারবা। সো পানি দেখতে শুধু পানি না, এটার সঙ্গে পলিটিক্সও জড়িত থাকে। হ্যাঁ, এখন নেপালের অত্যন্ত সংবেদনশীল জিওহাইড্রোলজিক্যাল পরিবেশে পরিকল্পনাহীনভাবে প্রতিদিন নদী এবং জলপ্রপাতকে বিদ্যুৎ উৎপাদনের উৎসে পরিণত করা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং এটাও ঠিক যে ধরো তোমার নেপালে ধরো অনেক নদী আছে, এখন নেপালের গভর্নমেন্ট যদি চিন্তা করে যে আমরা প্রত্যেকটা থেকে হচ্ছে তোমার কারেন্ট আমরা জেনারেট করব, এটাও তো আবার ঝামেলা। কারণ তুমি যখন জলবিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছ, তখন ওখানে একটা বাঁধ তৈরি করতে হচ্ছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং তুমি কিন্তু নদীর যে ন্যাচারাল ফ্লোটা, এটাকে কিন্তু তুমি নষ্ট করতেছো। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটাকে যদি এভাবে টার্গেট করি, এটাও কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা নর্মালি যেটা করি, আমরা সাউথ এশিয়ান কন্টেক্সটের মানুষজন, আমরা কিন্তু তোমার দীর্ঘমেয়াদী যে ক্ষতি হয় এটা চিন্তা করি না, আমরা ইনস্ট্যান্ট লাভের কথা চিন্তা করি। তুমি
ভারত বলো, বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, নেপাল বলো, সবাই একই কনসেপ্ট এদের। হ্যাঁ, আমাদের মুনাফা কেন্দ্রিক উন্নয়ন প্রবণতা, রেন্ট সিকিং, মানে ভাড়াটে মানসিকতা টাইপ, যে আমি ভাড়া তুলতেছি মতো। এখন এটার কারণে যে ওভারঅল আমার নদীর স্বাভাবিক প্রবাহ, পলি পরিবহন, জীববৈচিত্র্য, এগুলো যে ঝামেলা হচ্ছে, এইটা আমাদের মাথায় থাকে না। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে আবার ভারতের হাইড্রোপলিটিক্সটা গুরুত্বপূর্ণ। এখন ভারত কিভাবে লিঙ্কড আপ? ভারত স্বাভাবিক নেপাল থেকে নদী এসে ওদের এখানে ঢুকতেছে। হ্যাঁ, তাহলে ওরা অবশ্যই নির্ভরশীল, যেমন গঙ্গার পানির একটা বড় অংশ নেপালের নদীগুলো থেকে আসে। ফলে ভারত কেবল বিদ্যুৎ আমদানির জন্য নয়, ভবিষ্যতের পানি নিরাপত্তা নিশ্চিত করতেও নেপালের জল সম্পদের উপর কৌশলগত প্রভাব বজায় রাখতে আগ্রহী। কারণ ইন্ডিয়া চিন্তা করছে যে ভাই, আমার শুধুমাত্র কারেন্ট না, আমার তো পানি যেহেতু ওদিকে আসছে এবং গঙ্গার মতো অববাহিকা আমার নেপালের উপর আমি ডিপেন্ডেন্ট, তাহলে আমি যদি ফিউচারের কথা চিন্তা করি, তাহলে তো হচ্ছে গিয়ে আমাকে নেপালের এই ধরনের ডিসিশন গুলোর উপর আমাকে হাত রাখতে হবে। এই কারণে ও কি চাই? ও চায় হাইড্রো হেজিমনি অথবা পানি আধিপত্য। হ্যাঁ, এই টার্মটা আমরা মনে রাখবো, যে পানি দিয়েও যে আধিপত্য বিস্তার করা যায়, এটা সে ট্রাই করছে। এখন এদের ঠেলাঠেলিতে হচ্ছে তোমার ভুক্তভোগী হইতে পারে কে? বাংলাদেশ। কারণ ধরো এখানে নেপাল, এরপর ইন্ডিয়া, এরপর আমার বাংলাদেশ। তাহলে আমার সবচেয়ে বেশি ধরা খাবার তো বাংলাদেশ, যদি কোনো কারণে এদের পানির প্রবাহ কমে যায়। আমরা এমনিতেই হচ্ছে গিয়ে এখন তোমার ভাটি অঞ্চলে আছি, গঙ্গার ভাটির দেশ হয়, শুষ্ক মৌসুমে আমাদের পানি প্রবাহ যখন কমে যায়, তোমার কৃষি উৎপাদন বলো, নদীর ন্যাচারাল ফ্লো বলো, নাব্যতা বলো, পানির স্তর বলো, তারপর হচ্ছে আমাদের সুন্দরবন, এগুলোর বাস্তুতন্ত্র কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়ে। হ্যাঁ, কারণ তোমার যখন মিঠা পানির ফ্লো কমে যাবে, তখন দেখবো যে আমরা লবণাক্ততা বেড়ে যাই। হ্যাঁ, এটা ন্যাচারাল প্রসেস। এখন তোমার, তুমি যদি কোস্টাল রিজিয়ন গুলোতে দিকে যাই আমরা, উপকূলীয় অঞ্চল, দেখবো যে তোমার প্রচুর পরিমাণে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন লবণাক্ততা যখন বেড়ে যায়, তখন তোমার বিভিন্ন রোগশোক হয়, মানুষের প্রেসার বেড়ে যায়, হাইপার টেনশন আমরা দেখতে পাই যে উপকূলীয় অঞ্চলে হচ্ছে অ্যাবর্শনের রেট অনেক বেড়ে গেছে। তাহলে শুধুমাত্র তোমার ন্যাচারাল, মানে আমরা যে কোনো কিছু তো মাথার মধ্যে আসে যে আমার পরিবেশের ক্ষতি, কিন্তু মানুষের শরীরের উপর কিন্তু অনেক ইম্প্যাক্ট পড়ে। আবার তোমার ন্যাচারাল যে জীবিকা, এটার উপর কিন্তু ইম্প্যাক্ট পড়ছে। তোমার ধরো আগে হয়তো একটা মানুষ মাছ ধরে এসে সার্ভাইভ করতো, এখন আমার বাস্তুতন্ত্রটা এমন হয়ে গেছে যে ওই মাছের হয়তো প্রজাতি উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অনেক ধরনের কিন্তু ইম্প্যাক্ট পড়ে একটা পানির সঙ্গে রিলেটেড। যেমন ফারাক্কা ব্যারেজ, এই যে পানির ঘাটতি, লবণাক্ততা বৃদ্ধি, নদী সংকট, এগুলো আছে। এখন নেপালের মুখে, উৎস মুখে, মানে যেখান থেকে তোমার পানি আসছে হিমালয় থেকে উৎপন্ন হয়ে, ওখানে যদি আরো বেশি পানি কন্ট্রোল করে, তাহলে আমাদের পানি প্রবাহটা আরো কমে যাবে, জীবনটা আমাদের আরো সংকটময় হয়ে যাবে। আবার নদী কি করে? নদী তোমার পলি পরিবহন করে নিয়ে আসে, তোমার কাদামাটি পলি পরিবহন করে আনে। এখন স্বাভাবিক পলি যদি পরিবহন তোমার ব্যাহত হয়, তাহলে আবার বদ্বীপ অঞ্চলের মাটি পুনর্গঠনের প্রক্রিয়াটাও দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, তো দীর্ঘমেয়াদে এটি নদী ভাঙন, ভূমি অবক্ষয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরো তীব্র করতে পারে। তোমার পলি যখন বয়ে আনে, ধরো পলি মাটিগুলো হচ্ছে আমাদের এখানে জমে, তোমার দেখা যায় কি নতুন হয়তো ভূমিরূপ গড়ে উঠতেছে, অথবা আমাদের এক্সিস্টিং যেগুলো আছে এগুলোকে আরো স্ট্রং করতেছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে তোমার বিষয়টা কেবল পরিবেশগত নয়, বরং পানি নিরাপত্তা এবং পরিবেশগত নিরাপত্তার প্রশ্নেও পরিণত হয়েছে। পরিশেষে যেটা ব্যাপার, যে নেপালের যে জলবিদ্যুৎ প্রকল্প, এটাকে পরিচ্ছন্ন জ্বালানির উৎস হিসেবে দেখার কোনো সুযোগ নাই। হিমালয়ের নদীগুলোর উপর ভারতের কৌশলগত নিয়ন্ত্রণ এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ভাটির দেশ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বাস্তুতান্ত্রিক এবং পানি নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। তাই বাংলাদেশের উচিত আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক গবেষণা, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পানি কূটনীতিকে আরো শক্তিশালী করা। এটা খুবই দরকারি। কারণ আমাদের পজিশনের কারণে আমাদের তো নদী লাগবে। এখন নদীর জন্য তোমার কূটনৈতিক সম্পর্ক কিন্তু ভালো থাকা দরকার। তোমার ইন্ডিয়া বলো, নেপাল বলো, হ্যাঁ, এদের সঙ্গে আমার রিলেশন ভালো রাখতে হবে। আবার ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে ল যেগুলো আছে, এইগুলোর সঙ্গেও আমাদের ভালো ওয়েল নোন থাকতে হবে আমাদের, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সঙ্গে আমাদের ভালো রিলেশন মেনটেন করতে হবে। কারণ আন্তর্জাতিক নদী নিয়ে অনেকগুলো আইন আছে, ইউএন এর আইন আছে, হেলসিঙ্কি ল আছে, অনেক বড় বড় ল আছে। এখন ধরো তুমি এগুলো নিয়ে চাইলে কিন্তু আন্তর্জাতিক আদালতেও যেতে পারো। তাহলে আমরা যেরকম ধরো সমুদ্র সীমা নিয়ে আমরা ভালো একটা ফাইট দিছিলাম, তাহলে আমাদের নদী নিয়েও কিন্তু এই ধরনের একটা ফাইট দেওয়া উচিত। হ্যাঁ, এবং আমরা যদি দেখি, আমরা দেখছি যে আমাদের প্রকৃতি যদি হিস্সাটা এনশিওর না হয়, তাহলে তোমার কিন্তু ফাইট দিতে হবে, নাহলে আমরা ধরা খেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমরা
এই প্রশ্ন থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে না, আমার অপরিকল্পিত, আমি যখন জলবিদ্যুৎ প্রকল্পের কথা বলছি নেপালে, সেটা হচ্ছে কি কিভাবে বাংলাদেশকে ইম্প্যাক্ট ফেলছে। হ্যাঁ, এখন ভারত কিভাবে হচ্ছে ওদের এটা বজায় রাখবে, আমরা নেক্সট প্রশ্ন থেকে বুঝবো। চলো, যে নেপালের হাইড্রো পাওয়ার ব্যাটারি অফ সাউথ এশিয়া হওয়ার উপকল্প এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রেক্ষাপটে ভারতের হাইড্রো হেজিমনির কাঠামোগত প্রভাব বিশ্লেষণ করুন। ভারত কিভাবে ইম্প্যাক্ট রাখছে। আচ্ছা, ভাটির দেশ মানে হচ্ছে নিচু, মানে উজান ভাটি। উজান হচ্ছে উঁচু। আপনি চিন্তা করেন একটা ঝর্ণার কথা, ঝর্ণা থেকে যখন পানি উৎপন্ন হয় এটা নিচের দিকে পড়ে, তাই না? তো আমরা হচ্ছে গিয়ে ভাটির দেশ, আমাদের নিচে পড়বে, এটা হওয়ার কথা ছিল। এখন আমার যদি আমি বাদ দিয়ে দিই, মনে করেন মাঝখানে আমি ব্যারিকেড দিয়ে দিলাম, তখন তো আমি আর পাবো না। হ্যাঁ, তো আমাদের ঝামেলাটা হচ্ছে ওখানেই। আমরা আমরা যখন দেখছি যে, আবার দিয়ে দিয়েছে গোল না, আমরা যখন দেখছি যে তোমার পানি নামছে নিচু দিকে, হ্যাঁ, তো দেখা যায় কি আমার ইন্ডিয়াতে বাঁধ আছে, নেপালে বাঁধ আছে। আমাদের যখন পানি পাওয়ার দরকার আমরা পাচ্ছি না, কারণ ওরা বাদ দিয়ে পানি আটকায় রাখছে ওদেরটা। আবার যখন ধরো পানির ওভারফ্লো হয়ে গেছে, ওরা আবার বাঁধটা ছেড়ে দিচ্ছে। এখন নেপালের পানি, ইন্ডিয়ার পানি সবগুলো এসে ভাই আমাদের আবার ভাসে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের পজিশনটা নিচে, এটাকে আমরা ভাটির দেশ বলছি। আশিক ভাই, বোঝা গেছে? মানে আমরা দুই দিকেই, উভয় সংকটে আছি আর কি। একদিকে ওরা তো যখন শুষ্ক মৌসুম, ওরা ওদেরটা রেখে দিচ্ছে ওদের হিস্সাটা, এখন যখন শুষ্ক মৌসুম না তখন আবার আমাদের দিকে ছড়াই ছেড়ে দিচ্ছে। কি এক মুসিবত। এখন নেপাল এখানে কি প্ল্যান করলো? নেপাল প্ল্যান করছে 2035 সালের। ওরা বলছে যে 2035 সালের মধ্যে আমরা 28.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। হ্যাঁ, করে কি করব, তারা 13.5 গিগাওয়াট নিজের দেশে ব্যবহার করবে, প্রায় 15 গিগাওয়াট ভারত এবং বাংলাদেশে রপ্তানি করবে। হ্যাঁ, এই কারণে, এই পরিকল্পনার কারণে নেপালকে অনেক সময় কি বলা হচ্ছে, হাইড্রো পাওয়ার ব্যাটারি অফ সাউথ এশিয়া। হ্যাঁ, মানে ওরা, এই টার্মগুলো মনে রাখবা। ধরো তোমার হুট করে ধরো প্রিলিতে দিয়ে দিল যে হাইড্রো পাওয়ার ব্যাটারি অফ সাউথ এশিয়া কোনটা, তাহলে এটা হচ্ছে নেপাল। কারণ ওরা হচ্ছে ধরো সুবিধাটা নিচ্ছে, যেহেতু হিমালয় থেকে উৎপন্ন হচ্ছে, ওরা উৎস মুখে আছে, এই চান্সটা ওরা নিচ্ছে এবং ওদের প্ল্যানিং সুন্দর, ঠিক আছে। তবে এখানে একটা বাস্তবতা আছে। কি বাস্তবতা? ভৌগোলিক বাস্তবতা। এখন তোমার নেপাল হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ। এটা আরেকটা ইনফরমেশন তোমার পিলের জন্য, নেপালের কিন্তু কোনো সমুদ্র নাই, জলপথ নাই। ওদের কোনো কিছু পরিবহন করতে হলে স্থলপথে আসতে হবে। হ্যাঁ, তো এটা যেটা হয় যে ফলে তাদের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে পাঠাতে হলে অবশ্যই ভারতের ভূখণ্ডে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার ধরো ওরা আমার কারেন্ট বাংলাদেশে রপ্তানি করবে, ব্যবহার করতে কার ভূখণ্ড? ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে। তাহলে দেখো, ওরা নিজেরা যদিও বিদ্যুৎ উৎপাদন করছে, কিন্তু এটার যে ডিস্ট্রিবিউশনটা, এটা আবার ভারতের হাতে। এখন এই পরিস্থিতিকে গবেষকরা বলছে ভালনারেবিলিটি প্যারাডক্স বা দুর্বলতার বৈপরীত্য। এইটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে যে ধরো আমার হাতে একটা পাওয়ার আছে, এখন পাওয়ারটা আমি পুরোপুরি ইউজ করতে পারছি না, কারণ পাওয়ারটা যে আমি ইউজ করব এটা আবার আমার অন্যের উপর ডিপেন্ড হয়ে করতে হচ্ছে। অর্থাৎ নেপালের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল এই জলবিদ্যুৎটা, কিন্তু যেহেতু ওই জলবিদ্যুৎটা আবার সাপ্লাই করার জন্য ওকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট করতে হচ্ছে, এইটা আবার তার ক্ষেত্রে এটা ব্যাকফায়ার করছে। দ্যাট মিনস হচ্ছে গিয়ে এখানে ও উৎপাদন করতেছে মনে করো, এখন ও যদি ডিস্ট্রিবিউট করতে না পারে তাহলে তোর কোনো লাভ নাই। তাহলে ইন্ডিয়ার কিন্তু এখানে একটা বড় সুযোগ আছে যে তোমার প্রভাব বিস্তার করার। ও তখন বলতে পারবে ঠিক আছে তুমি তাহলে আমাকে এই সুবিধা দাও, তাহলে হচ্ছে আমি তোমাকে করতে দিব। কারণ তুমি উৎপাদন করে কি বসে থাকবা? তুমি তো বিক্রি করতে হলে তো আমাকে লাগবেই তোমার। হ্যাঁ, তো এটার হচ্ছে গিয়ে ভারতের পানি আধিপত্য প্রতিষ্ঠা করছে এই জায়গাটাতে। ভারত শুধু বিদ্যুৎ ক্রেতা নয়, শুধু কিনতেছে না, বরঞ্চ তোমার ট্রানজিট বলো, বাজার বলো, নীতিগত সিদ্ধান্ত বলো, সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছে। মানে বাজার তো প্রথমত, ও তো কিনবে, ও ক্রেতা, ওর একটা বাজার আছে এখানে। ট্রানজিট মানে হচ্ছে গিয়ে তোমার এই পথটা মেনটেইন করে রুট এদিকে চলবে। এবং গবেষণায় দেখানো হয়েছে যে ভারত বিভিন্ন চুক্তি, নীতিমালা, বিদ্যুৎ বাজার ব্যবস্থার মাধ্যমে নেপালের যে জলবিদ্যুৎ খাত এটাতে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ সে ধরে রাখতে চায়। ফলে নেপালের স্বাধীন জ্বালানি গ্রহণের সুযোগও সীমিত হয়ে যায়।
তাহলে দেখো এখানে শুধুমাত্র ওরা যে বিক্রি বাট্টাই তোমার হাত দিচ্ছে এটা না, ও হচ্ছে কিন্তু তোমার যে নীতি গ্রহণ ওটাতেও কিন্তু তোমার ইয়ে ফেলতেছে, মানে ওরা যে পলিসি গ্রহণ করতেছে ওটাতেও কিন্তু সে ইনপুট দিচ্ছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশের জন্য আমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পরিবেশ বান্ধব জ্বালানির উৎস হিসেবে নেপালের জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহী, কিন্তু সরাসরি এটা আমদানি করা সম্ভব নয়, ভারতের উপর আমাদের ডিপেন্ড করতে হবে, ভারতের ট্রানজিট সুবিধার উপর। ফলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা পরোক্ষভাবে ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং কৌশলগত অবস্থানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক উত্তেজনা বা আঞ্চলিক বিরোধ সৃষ্টি হলে এই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তাহলে কোনো যদি আমার এখানে লোকাল যদি কোনো গ্যাঞ্জাম হয় আমার প্রতিবেশীদের মধ্যে, তখন কিন্তু একটা থ্রেটেন্ড আমরা অবস্থায় থাকতে পারি যে আমরা পাবো কি পাবো না। এছাড়া এই নির্ভরতা শুধু বিদ্যুৎ আমদানির মধ্যে সীমাবদ্ধ নয়, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ আঞ্চলিক বিদ্যুৎ বাজার, আন্তদেশীয় গ্রিড এবং নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে ভারতের প্রভাব বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশ নেপাল উভয় দেশই ভারতের কৌশলগত সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে জ্বালানি সহযোগিতা পরিচালনা করতে পারবেন না। পরিশেষে নেপালের জলবিদ্যুৎ দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলেও ভারতের হাইড্রো হেজিমনি এই সম্ভাবনাকে একটি কৌশলগত নির্ভরতায় রূপ দিয়েছে। তাই দীর্ঘমেয়াদে যেটা করতে হবে, এই তিন দেশের মধ্যেই একটা সহযোগিতার কাঠামো গড়ে তুলতে হবে আমার। হ্যাঁ, স্বচ্ছ, ন্যায্য, বহুপাক্ষিক আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়। হ্যাঁ, নাহলে কিন্তু আমরা তোমার গ্যারাগলে পড়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, এখন একটা দেশের উপর ডিপেন্ড করে কতদিন থাকা যায়? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের নিজেদেরকে ক্যাপেবল হইতে হবে, আমাদের অন্য সোর্সের উপর হচ্ছে ডিপেন্ডেন্ট হইতে হবে। আমরা নিজেরা জলবিদ্যুৎ উৎপাদন শুরু করতে হবে, আমাদের সৌরবিদ্যুৎ আছে, এগুলোর উপর হচ্ছে আমাদের মানে বিকল্প অপশনস ক্রিয়েট করতে হবে। তখন গিয়ে আমরা এই হেজিমনির বাইরে গিয়েও হচ্ছে চিন্তা করতে পারবো, অথবা আমাদের স্ট্রং পলিসি, ধরো আমাদের বাংলাদেশের যে জিও পলিটিক্যাল বা লোকেশন, এটাতে কিন্তু আমরা চাইলে বার্গেনিং পজিশনে যাইতে পারি যে কোনো দেশের সঙ্গে। তো আমাদের ওই বার্গেনিংটা হচ্ছে এনশিওর করতে হবে। তখন হচ্ছে গিয়ে এরা দেখবে যে আমাদের সমীহ করে চলবে। হ্যাঁ, আন্তদেশীয় গ্রিড মানে হচ্ছে গিয়ে তোমার মানে তিন চারটা দেশের মধ্যে, ধরো আমার আমরা লোকালি গ্রিড বলি। গ্রিড মানে হচ্ছে ধরো আমার এখানে একটা পাওয়ার স্টেশন, এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আমার বাংলাদেশের মধ্যে সাপ্লাই। এখন এখানে আন্তদেশীয় গ্রিড মানে বুঝাচ্ছে ধরো আমি বাংলাদেশ থেকে প্রোডাকশন হচ্ছে, ধরো আমি ইন্ডিয়ায় বিদ্যুৎ পাঠাচ্ছি, তাহলে এটা দুইটা দেশের মধ্যে ইন্টার কান্ট্রি একটা ব্যাপার। এখানে এটাই বলছে, ধরো নেপালে উৎপাদিত হচ্ছে, আমরা বাংলাদেশও পাচ্ছি, ভারতও পাচ্ছি, এটাকে বলা হচ্ছে আন্তদেশীয় গ্রিড। এটার কথা চিন্তা করে হচ্ছে করতে হবে। না সময় আমাদের আরো অনেক দরকার আসলে, বুঝছো? এগুলো বিকল্প বিকল্প মাধ্যম তোমার। এখানে হচ্ছে মারিয়া, তোমার শুধু জলবিদ্যুৎ থাকলেই হবে না, এখানে হচ্ছে আমার আহ ওভাবে ফ্লোটা মেনটেন করতে হবে, তোমার পানির পরিমাণ সবসময় থাকতে হবে, অনেক কিছু ব্যাপার ডিপেন্ড করে। হ্যাঁ, তবে আস্তে আস্তে এই জিনিসগুলো আমাদের হাতে আনতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কারণ আমরা এখন তো পানিই ভালোভাবে পাচ্ছি না, এই জায়গায় জলবিদ্যুৎটা ইয়ে করাটা টাফ। সৌরবিদ্যুৎ একটা ভালো বিকল্প হইতে পারে। হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই দেওয়া হবে। এটাই তোমার হচ্ছে ধরো আমরা সবসময় তো সেলফ ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, আমরা ধরো তুমি ওয়ার্ল্ডের এখন যে কন্ডিশন, এখন তুমি সবগুলোতে সেলফ ডিপেন্ডেন্ট সবসময় হইতে পারবা না, কিছু ক্ষেত্রে তুমি পারবা, তোমাকে বিকল্প চিন্তা অবশ্যই করতে হবে। পাশাপাশি আবার মানে বাইল্যাটারাল ডায়ালগের মাধ্যমে, কূটনীতির মাধ্যমে হচ্ছে সম্পর্ক মেনটেন করেও নিজের অধিকারটা আদায় করে নিতে হবে। এইটা হচ্ছে ব্যাপার। এখন বলো তোমরা হেজিমনির ব্যাপারটা ক্লিয়ার? হাইড্রো হেজিমনির মেন কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবাই? আমাদের এখানে নতুন যারা জয়েন করছো, ক্লিয়ার যে হাইড্রো হেজিমনি নিয়ে লিখলে আমরা দুই কলম বলতে পারবো কিনা? পারি। আচ্ছা মারিয়া, এখানে ধরো হচ্ছে তোমার বে অফ বেঙ্গল আমাদের শুধু একার না, আবার এখানে কস্টিং এরও ব্যাপার থাকে। তুমি অনেক কিছু প্ল্যান করতে পারবে। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার ক্যাপাবিলিটি আছে কিনা, এরকম আমার ওরকম প্রযুক্তি আছে কিনা, নাকি আমার এইটা ইন্ট্রোডিউস করলে বরঞ্চ আমার অন্য দেশের উপর বেশি ডিপেন্ডেন্ট হইতে হয়। ধরো এমন একটা প্রযুক্তি, আমার কাছে মানুষও নাই, আমার কাছে ক্যাপাবিলিটিও নাই, আমি অন্যের কাছ থেকে ধার করে সবগুলো করতেছি, তখন এটা আবার মানে বিষ কাটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। গুড, তাহলে আমরা ক্লিয়ার আছে, আগের চেয়ে বেটার আছে। এবার চলো আমরা তাহলে এটা যেহেতু ক্লিয়ার, আমরা আরেকটা কনসেপ্টের দিকে আগাই। চলো আমরা এখন দেখবো হচ্ছে এটা তোমার ক্লাইমেট জাস্টিস নিয়ে, দ্য ইকোনমিক পাথ টু ক্লাইমেট জাস্টিস। আমরা এনাফ জাস্টিস করছি কিনা ক্লাইমেটের উপর, এটা নিয়ে চলো একটু আলাপ করে আসি। এগুলো তোমাদের আমি নিউজ আর্টিকেল গুলো শেয়ার করে দিব, এগুলো জাস্ট দেখানো যে এগুলোর বেসিসে আসলে প্রশ্নগুলো তৈরি করা।
হ্যাঁ, এটা আফ্রিকান ক্লাইমেট ফাউন্ডেশনের বেসিসে এটা লেখা আর্টিকেলটা। চলো আমরা এটা নিয়ে যে প্রশ্ন তৈরি করেছি এটার দিকে চলো আগাই। ধরো তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন আসলো যে একটু কঠিন প্রশ্ন, মানে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যায়সঙ্গত রূপান্তর জাস্ট ট্রানজিশনের নৈতিক বয়ান কেন উন্নয়নশীল দেশগুলোতে অকার্যকর প্রমাণিত হচ্ছে। ইথিওপিয়া ও পাকিস্তানের দৃষ্টান্তের আলোকে বাংলাদেশের মতো দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে টপ ডাউন বা উপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার বদলে কাঠামোগত সংস্কার কতটা অপরিহার্য। শুনতে অনেক কঠিন মনে হচ্ছে, আমরা যখন পড়বো বর্ণনা দেখবো যে অত কঠিন না। হ্যাঁ, ইংলিশ পেপারগুলো যেটা করবা সেটা হচ্ছে, আমরা যেহেতু নেটিভ কান্ট্রি না, আমাদের একটু সময় লাগে। হ্যাঁ, সো তুমি যেটা করতে পারো, তোমরা একদম শুরুতে তুমি প্রতিদিন তো পড়তে পারবা না, মানে প্রতিদিন পড়ে তুমি ধরে ধরে পড়তে অনেক সময় চলে যায়। তুমি সপ্তাহে একটা বা দুইটা পেপার নেওয়া শুরু করবা, ডেইলি স্টার ধরো, সপ্তাহ জুড়ে ওটাই পড়বা। একটা আর্টিকেল পড়লা, ওটার স্ট্রাকচারটা কিরকম, কিভাবে ওরা লিখতেছে, ওয়ার্ড মিনিং যেগুলো নতুন নতুন পাবা এগুলো একটু কলিংস থেকে দেখে নিলা। হ্যাঁ, এভাবে তুমি টাইম দিয়ে দিয়ে পড়বা, সপ্তাহে একটা বা দুইটা করে। এরকম যদি তুমি কয়েক সপ্তাহ পড়ো, তুমি আসলে প্যাটার্নটা বুঝে যাবে, এবং প্রত্যেকটা পেপারের লেখার স্ট্রাকচারটা এক এক পেপারে এক এক রকম। তুমি ওদের প্যাটার্নটা কিছু পেপার পড়লেই 2-3 মাস গেলেই তুমি বুঝে যাবে ওরা কিভাবে লিখতেছে। একটা নর্মাল লাইন আমরা কিভাবে লিখি, পেপারে কিভাবে লেখে, কিভাবে শ্রুতি মধুর করা যায়। হ্যাঁ, তখন দেখবে যে আস্তে আস্তে ধরতে পারবা। মানে অল অ্যাবাউট হচ্ছে এটা প্র্যাকটিস। তুমি ইংলিশ পেপার বলে দূরে থাকবো ব্যাপারটা ওরকম না, ভয় কাটাই, শুরু করে দাও, কয়েক মাস গেলেই তুমি দেখবা যে এটা তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। এভাবে করলে তোমার জন্য ইজি। এখন তুমি হার্ড কপি রাখতে পারো, এটা সবচেয়ে ভালো। হার্ড কপি যদি প্যারা মনে হয় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইট আছে বা ই পেপার আছে। তুমি যেহেতু সপ্তাহে 1 দিন বা 2 দিন রাখতে চাইলে তখন তুমি একটা তুমি হার্ড কপি রাখো, পুরো সপ্তাহ জুড়ে ওটা পড়লাম। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস ডেভেলপ করো। চলো আমরা তাহলে এটা কি বলতে চাচ্ছে চলো দেখি। হ্যাঁ, তো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলো অনেকদিন ধরেই হচ্ছে তোমার জাস্ট ট্রানজিশন বা ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের ধারণাকে গুরুত্ব দিয়ে আসছে। এখন জাস্ট ট্রানজিশন বা ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর এই জিনিসটা কি, এরা বলছে এই কনসেপ্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে এমন ভাবে রূপান্তর ঘটানো যাতে পরিবেশ রক্ষা এবং সামাজিক ন্যায় বিচার উভয়ই নিশ্চিত হয়। এখন ধরো আমরা জীবাশ্ম জ্বালানি, আমরা তো হচ্ছে তোমার কয়লা, হ্যাঁ, অন্যান্য এগুলো হচ্ছে ব্যবহার করি। এটার চেয়ে আমরা এখন কি বলছি, তুমি ন্যাচারাল সোর্সের দিকে যাও, কারণ আমরা কয়লা টয়লা এগুলো তো মানে সব সময় পাবো না, আমি শেষ হয়ে যাবে আমার। হ্যাঁ, এগুলো তো অফুরান না। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি লাগবে, আমার হচ্ছে গিয়ে পানি লাগবে, সূর্যের আলো লাগবে, এইসব জায়গায় হচ্ছে গিয়ে আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এখন বড় কান্ট্রিগুলো ওদিকে শিফট করতেছে, এবং ওদের মেইন কনসার্ন কি, ওদের মেইন কনসার্ন হচ্ছে পরিবেশ। পরিবেশ আমাকে রক্ষা করতে হবে। কিন্তু তুমি যদি বাংলাদেশের মতো একটা দরিদ্র কথা চিন্তা করো, ধরো তুমি দরিদ্র দেশের অধিবাসী, তোমাকে আমি বলছি যে হ্যাঁ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি সোর্স চেঞ্জ করো, তাহলে কি তোমার কাছে কি মনে হয় এটা কি তুমি কিভাবে নিবা? তোমাকে আমি বললাম যে পরিবেশ, তুমি এই সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করতেছো, এটার জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে, তুমি অমুক সিস্টেম তুমি তোমাকে দেও, তুমি ওইটাই ইয়ে করবে। এখন তোমার পেটে তো ভাই ভাত নাই, তুমি কি পরিবেশের চিন্তা করবা? মানে তোমরাই এর চিন্তা, মানে আমাকে বাস্তবতার নিরিখে বলো। রাহান বলছে আগে বাঁচতে হবে, এটা খুব স্বাভাবিক। যখন আমরা গরিব দেশ, উন্নয়নশীল দেশ, আমার পেটে ভাত নাই, পরিবেশের কথা আমার সবার পরে আসবে মাথায়। তুমি নিজে চিন্তা করো, আমরা যখন বাইরে ঘুরি ফিরি, প্লাস্টিক ছুঁড়ে মারি, এ করি সেই করি, পরিবেশের কথা কিন্তু আমাদের লিস্ট প্রায়োরিটি। কারণ কি, আমাদের বেঁচে থাকার এটাই আমরা এনশিওর করতে পারি না। হ্যাঁ, সো এটা টাফ আমাদের জন্য। হ্যাঁ, তো উন্নয়নশীল দেশগুলোর ব্যাপারে যেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির বিস্তারটা নৈতিক কারণে না, বরং অর্থনৈতিক প্রয়োজন এবং জ্বালানি নিরাপত্তার কারণেই বেশি ঘটছে। আমার এই যে নবায়নযোগ্য জ্বালানি, আমার এখানে ধরো আস্তে আস্তে দেশগুলোতে সৌরবিদ্যুৎ জনপ্রিয় হচ্ছে, এগুলো এমনটা না যে আমি পরিবেশের কথা চিন্তা করে আমি চেঞ্জ করছি। আমার মেইন হচ্ছে আমার অর্থনীতি, মেইন হচ্ছে আমার জ্বালানি নিরাপত্তা। আমি যখন দেখছি
আমাকে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি হলে এটা আমার ইকোনমির উপর ইম্প্যাক্ট পড়ছে, এগুলো যখন আমি চিন্তা করছি মাথায়, তখন হচ্ছে আমার, আমি শিফটে যাচ্ছি। এমন না যে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে আমি সৌরবিদ্যুতে যাচ্ছি, আমি সৌরবিদ্যুতে যাচ্ছি এ কারণেই, কারণ আমার তেলের দাম বাড়তি, আমার এগুলো কেনার সামর্থ্য আমার নাই, এগুলো হচ্ছে আমার গ্যাঞ্জাম করছে। তাহলে উন্নয়নশীল দেশগুলোর প্রধান সমস্যা জলবায়ু পরিবর্তন নয়, বরং উচ্চ জ্বালানি ব্যয়, এগুলো হচ্ছে মেইন কনসেপ্ট। বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি নির্ভর অর্থনীতি। তুমি বাংলাদেশের কথা চিন্তা করো, আমাদের তো ভাই সবগুলোই কিনতে হচ্ছে, তাই না? তাইলে আমার কেমনে কি, আমার জ্বালানি ব্যয় বেশি, আমদানি নির্ভর পুরো ব্যাপারটা, তাহলে আমি কেমনে চিন্তা করবো এটা নিয়ে? তাহলে আমার এসব দেশের জন্য, আমাদের জন্য কি, আমাদের জন্য হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি পরিবেশগত কর্মসূচির চেয়েও এটা অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য বেশি গুরুত্বপূর্ণ। মানুষের কাছে যদি ধরো তুমি মানুষকে সৌর বিদ্যুতের জন্য উৎসাহিত করতে চাও, ধরো তুমি গ্রামের একটা মানুষের কাছে গেলা, তুমি তাকে গিয়ে বললা যে চাচা আপনি সৌর বিদ্যুতের প্যানেল লাগান, তাহলে পরিবেশ ভালো থাকবে, এটা তুমি একটা ঘরে বললা। আরেকটা ঘরে গিয়ে বললা যে চাচা সৌর বিদ্যুতের প্যানেল লাগান, এখানে আপনার কারেন্ট বিল অনেক কম আসবে, আপনি নিজে তো উৎপাদন করতে পারতেছেন, ওগুলো ব্যবহার করতে পারবেন, আবার এক্সট্রা থাকলে এটা সরকারকে বেচতেও পারবেন। তোমার কোনটা মনে হয় কে লাগাবে? মানে দুইটা ঘরের মধ্যে গিয়ে বলা সেকেন্ড পার্সন লাগাবে। কারণ আমরা ইকোনমির ব্যস্তে চিন্তা করি সবসময়, কারণ আমার তো, আমি তো করি ব্যাপারটা, হ্যাঁ। তাহলে মানুষের কাছে যদি আমি সৌর বিদ্যুৎটা সস্তা লাভজনক করতে পারি, তখন তারা নিজেরাই গ্রহণ করবে। তুমি জলবায়ু পরিবর্তনের কথা বলে গ্রহণ করবে না। এখন ওটা বলেও যদি এনশিওর করা যায়, তাহলে আলটিমেটলি কিন্তু আমার লাভ তো হচ্ছে দিন শেষে। হ্যাঁ। তো ইথিওপিয়ার উদাহরণ এক্ষেত্রে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে দেশটা পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি আমদানি নিষিদ্ধ করে। তাহলে আমরা বিভিন্ন দেশের উদাহরণ দেখি, চলো এবার। ওরা নিষিদ্ধ করছে। এখন এই সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য নয়, কারণ বছরে এটার পিছনে তোমার $5 বিলিয়ন ওদের জ্বালানি আমদানি ব্যয় হয়, এটা কমানোর জন্য ওরা করছে। একই সঙ্গে ওরা কি করছে, তোমার জলবিদ্যুৎ উৎপাদন বাড়াইছে দেশের, ফলে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে। মানে ইলেকট্রনিক ভেহিকেল, যেহেতু ওদের কারেন্ট আছে ভালো, ইলেকট্রনিক ভেহিকেলস গুলো ওখানে খুব জনপ্রিয় হয়েছে, টেসলা টাইপের। ফলে দেখো, নবায়নযোগ্য জ্বালানি সেখানে অর্থনৈতিক প্রয়োজন থেকে কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে, এটা আলাদা করে পরিবেশের কথা চিন্তা করে জনপ্রিয় হয় নাই। আমরা পাকিস্তানের কথা চিন্তা করি, পাকিস্তানের মধ্যে তোমার বন্যার অবস্থা ভয়াবহ, বিদ্যুতের উচ্চ মূল্য, জ্বালানি সংকট, এগুলোর কারণে মানুষ কি করছে, সৌর বিদ্যুতের দিকে ঝুঁকে পড়ছে। চীনের কম দামের সোলার সোলার প্যানেল, দাম কম, চীনেরটা ইউজ করছে তারা, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওরা সৌর বিদ্যুতের ব্যবহার কয়েক গুণ বৃদ্ধি করতে পারছে। অর্থাৎ এখানে পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল বাজার, প্রযুক্তির সাশ্রয়ী মূল্য এবং অর্থনৈতিক বাস্তবতা, কোনো নৈতিক প্রচারণা নয়। হ্যাঁ, ওদের ক্ষেত্রেও সেম, তোমার পরিবেশ না, মেইন কনসার্ন হচ্ছে আমার বাজার, আমার ইকোনমি। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আমার একই বাস্তবতা বিদ্যমান। এলএনজি, কয়লা, তেল আমদানির উচ্চ ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করেছে। তাই কেবল জলবায়ু পরিবর্তনের স্লোগান দিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার সম্ভব নয়। আমি খালি অ্যাড দেখাই গেলাম, এটা করো এটা করো এটা করো পরিবেশ বাঁচবে, সম্ভব না। তুমি মানুষকে লাভটা দেখাও। এর জন্য কি দরকার? গ্রিড উন্নয়ন দরকার আমার, একদম ন্যাশনাল লেভেলে যে সার্কুলেশন হচ্ছে এটা উন্নয়ন করা দরকার। বিদ্যুৎ আমি কিভাবে স্টোর করতে পারি, বিদ্যুৎ যাতে আমার অপচয় না হয়, এটা আমাকে এনশিওর করতে হবে। সহজ শর্তে তুমি সোলার প্যানেল করার জন্য ঋণ দাও, আধুনিক ট্রান্সমিশন অবকাঠামো উন্নয়ন করো, বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করো, এগুলো করতে পারলে আমার হবে। অর্থাৎ টপ ডাউন নীতির পরিবর্তে অর্থনৈতিক এবং কাঠামোগত সংস্কারই নবায়নযোগ্য জ্বালানির প্রকৃত ভিত্তি তৈরি করবে। এখন টপ ডাউন মানে কি? তোমরা ডেভেলপমেন্ট সেক্টরে দুইটা টার্মের কথা শুনবে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, আর একটা বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন মানে হচ্ছে আমি উপর থেকে দেখছি, বটম আপ মানে হচ্ছে আমি নিচ থেকে দেখছি একটা সমস্যা। টপ ডাউন অ্যাপ্রোচে যেটা প্রবলেম হয় যে, ধরো তুমি একটা প্রজেক্ট, সরকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করবে, এখন একটা এলাকায় সে বাস্তবায়ন করতে চাই। এখন আইডিয়াল ওয়ে কি, তুমি ওই এলাকায় গিয়ে ওই সমস্যাটা তুমি দেখে জাজ করে লোকজনের সাথে কথা বলে তারপর হচ্ছে গিয়ে এটা তোমার তুমি প্ল্যানটা ডিজাইন করো, এটা হওয়া উচিত না?
এই যে আমি একটা এলাকায় যাচ্ছি, লোকজনের সাথে কথা বলছি, সবার সাথে কি সমাধান হওয়া দরকার এই সমস্যার, ওদের থেকে আইডিয়া নিচ্ছি, তারপর প্ল্যান ডেভেলপ করতেছি, এটাকে বলা হয় তোমার বটম আপ অ্যাপ্রোচ। যে আমি বটমের সাথে কথা বলছি, নিচের সাথে, তারপর আমি একটা প্ল্যান উপরে পাঠাইলাম। আর টপ ডাউন অ্যাপ্রোচ মানে কি? আমরা উপরের মানুষজন মিলে ঠিক করছি, মিলে ঠিক করে তোমার তারপর নিচে আমরা জিনিসটাকে ছড়াচ্ছি। এখন এখানে জনগণের পার্টিসিপেশন থাকে না। এখন এখানে বলা হচ্ছে টপ ডাউনের কথা কি, যে এই যে আমি উপরে এসি রুমে বসে আমি ঠিক করতেছি যে জনগণের কাছে আমি যাই, পরিবেশের কথা বলি, এটা তো আমার কাজ করবে না। তুমি নিচে গেলেই বুঝলা, তুমি যখন গ্রাউন্ডে যাবা, ফিল্ডে যাওয়া, তখন তুমি বুঝবা জনগণ তো পরিবেশের ব্যাপারটা বুঝেই না। ও দেখে ইকোনমিক ব্যাপারটা, ওকে ইকোনমিক ব্যাপার বলে তুমি লাভ মাথায় ঢুকাও জিনিসটা, তখন এটা ভালো কাজ করবে। এই কারণে ওরা টপ ডাউন চেঞ্জ করে বটম আপ অ্যাপ্রোচের কথা বলছে, অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের কথা বলছে। এখানে যেমন গ্রিড উন্নয়নের কথা তোমরা বলছো, যে তোমার আমার অবকাঠামো, গ্রিড উন্নয়ন বলতে হচ্ছে আমার যে পাওয়ারটা ডেভেলপ হচ্ছে, আমি যেটা ছড়াচ্ছি, পাওয়ারটা বিভিন্ন দিকে দিচ্ছি, এই যে অবকাঠামোগত যে উন্নয়নটা, এটা হচ্ছে মূলত আমাদের গ্রিড উন্নয়ন। এখানে কারেন্ট ডেট থেকে শুরু করে তোমার সার্কুলেশন, এই যে খাম্বা টাম্বা থেকে শুরু করে এভরিথিং, হ্যাঁ, এগুলো সবকিছু এটার মধ্যে পড়ে। হ্যাঁ, আফ্রিকানদেরও টাকা আছে, আফ্রিকান মানে যে গরিব, এটা কিন্তু খুব ভুল ধারণা সুমাইয়া। হ্যাঁ, এটা ভুল ধারণা। তাহলে উন্নয়নশীল দেশগুলোতে আমাকে যদি নৈতিক আহ্বান করতে হয়, তখন আমাকে অর্থনৈতিক লাভ, জ্বালানি নিরাপত্তা এবং সাশ্রয়ী প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। এই কারণে বাংলাদেশেরও পরিবেশগত বক্তব্যের পাশাপাশি কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক প্রণোদনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তুমি একটা সোলার প্যানেল নিচ্ছ, এটাকে তুমি হচ্ছে গিয়ে কম টাকায় তুমি দাও, হ্যাঁ, তুমি তাকে ঋণ দাও সোলার কেনার জন্য, তখন তো হচ্ছে গিয়ে এটা তোমার অনেক লাভ হবে। হ্যাঁ, এবার চলো আমরা সেকেন্ড পয়েন্টটা আরেকটু দেখি, তখন হচ্ছে আমরা আরো যে ব্যাপারটা ক্লিয়ার হবে, যে দক্ষিণ আফ্রিকার লোডশেডিং সংকট কিভাবে দেশটির জ্বালানি মডেলে একটি স্বতঃস্ফূর্ত বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে। এই কাঠামোগত পরিবর্তনের আলোকে বাংলাদেশের সৌর বিদ্যুৎ বিপ্লবের নীতিগত শূন্যস্থানগুলো বিশ্লেষণ করুন। তাহলে আমার হচ্ছে সাউথ আফ্রিকা কিভাবে এটাকে ট্যাকেল করছে, চলো আমরা এটা দেখি। তো জ্বালানি রূপান্তর সবসময় রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ঘটে না। অনেক সময় অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ ঘাটতি, বাজারের চাপে মানুষকে বিকল্প জ্বালানির দিকে নিয়ে যায়। আমি কিনতে পারছি না, তখন আমি অন্য একটা প্ল্যানের দিকে চলে গেলাম। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা দেখায় যে কাঠামোগত সংকটই অনেক সময় নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় চালিকা শক্তি হতে পারে। আমার যখন ক্রাইসিস, তখন আমি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাব। যেমন দক্ষিণ আফ্রিকায় ওদের রাষ্ট্রায়ত্ত যে বিদ্যুৎ প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে তোমার এসকম। হ্যাঁ, এখন এসকম ওরা অনেকদিন ধরেই তোমার ঝামেলায় ভুগছে, ওদের ম্যানেজমেন্ট ঝামেলা, ওদের আবার কয়লা ভিত্তিক তোমার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অকার্যকর, ব্যাপক লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ করতে পারছে না, নাই ওদের, আবার বিদ্যুতের দামও বাড়তেছে। এই অবস্থায় জনগণ কি করলো, মানুষ নিজ থেকেই ওদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা শুরু করলো। এবং আস্তে আস্তে দেখা গেল, আমরা বিদ্যুৎ উৎপাদন আগে যেটা করতাম কেন্দ্রীয় গ্রিডের মাধ্যমে, আমরা এখন কি করি বাংলাদেশে, আমরা তোমার জ্বালানির মাধ্যমে আমি বিদ্যুৎটা উৎপাদন করতেছি, একটা জায়গায় জমা করতেছি কেন্দ্রীয়তে, ওই জমা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। সৌরবিদ্যুৎ হলে যেটা হয়, তোমার নিজের বাসাই তোমার একটা গ্রিড, কারণ তুমি উৎপাদন করে তুমি ব্যবহার করতেছো, আমার আর একদম সেন্ট্রাল সাপ্লাইয়ের জন্য ওয়েট করতে হচ্ছে না। তাহলে এটা কি হয়ে গেল তখন, বিকেন্দ্রীভূত হয়ে গেল, মানে সেন্ট্রালাইজ না, ডিসেন্ট্রালাইজড হয়ে গেল। প্রত্যেকটা বাড়ি একটা ছোট ছোট গ্রিড হয়ে গেল, জনগণের হাতে এটা ছড়িয়ে পড়লো। মাত্র 1 বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকায় এই রুফটপ সৌর বিদ্যুৎটা 349% বৃদ্ধি পায়। এটাই প্রমাণ করে যখন নবায়নযোগ্য প্রযুক্তি সাশ্রয়ী হয়, আমি যখন প্রযুক্তিকে অল্প দামে পৌঁছাতে পারবো, তার সাথে আমার প্রচলিত ব্যবস্থা ব্যর্থ, এটা যদি হয়ে থাকে, তখন মানুষ নিজের প্রয়োজনেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের যে অবস্থা, এটা আমরা এখন কেন্দ্রীয় গ্রিড এবং বড় বিদ্যুৎ কেন্দ্র নির্ভর। সরকারের সৌর বিদ্যুতের কথা বললেও বাস্তবে অধিকাংশ নীতি এখনো বড় প্রকল্প কেন্দ্রিক। মানে আমার এটা হচ্ছে, আমরা বিগার স্কেলে তোমার দেখা যায় কি, হয়তো আমি এটা সৌর বিদ্যুতের কথা আমরা বলতেছি, বাট গভর্নমেন্ট এখনো চিন্তা করছে, বা আমরা চিন্তা করতেছি হচ্ছে যে আমি বড় একটা অঞ্চল জুড়ে অনেকগুলো সোলার প্যানেল সেট করে তারপর হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করব। কিন্তু আমার যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়ি যে একটা গ্রিড হইতে পারে, ওটা কিন্তু আমাদের এখানে এখনো কনসেপ্টটা
অত জনপ্রিয় হয় নাই, কারণ সাধারণ মানুষ সহজেই রুফটপ সোলার স্থাপন, সহজ ঋণ গ্রহণ কিংবা অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ পুরোপুরি পাচ্ছে না। হ্যাঁ, এখন তোমার নেট মিটারিং ব্যবস্থা চালু থাকলেও বাস্তব প্রয়োগ এখনো সীমিত, অনেক ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। আচ্ছা, তোমরা কি এটা বুঝো যে তুমি যদি অতিরিক্ত বিদ্যুৎ তৈরি করো তোমার প্রয়োজনের বাইরে, এটা কি গভর্নমেন্টকে বিক্রি করা যায়? এটা জানো? গভর্নমেন্টকে তুমি চাইলে এটা বিক্রি করতে পারো। ন্যাশনাল গ্রিডে তুমি অ্যাটাচ থাকলা, তুমি কিন্তু বিক্রি করতে পারবা, জানা আছে আমাদের। এবং অনেক কোম্পানি কিন্তু করেও এটা। কিভাবে করে? এটা হচ্ছে গিয়ে তোমার ন্যাশনাল গ্রিডের সঙ্গে তোমার একটা কানেকশন থাকবে, যে আমার অতিরিক্ত ধরো, তুমি সিস্টেমটা এমন থাকে যে আমার ফর এক্সাম্পল ধরো আমার 10 কিলোওয়াট হচ্ছে আমার হয়তো লাগতেছে, 10 ওয়াট লাগতেছে, তো আমার উৎপাদন হচ্ছে 20 ওয়াট। তাহলে আমি বাকি যে 10 ওয়াটটা এটা আমি ন্যাশনাল গ্রিডে পাঠাই দিলাম, আমার মিটারের মধ্যে একটা হিসাব থাকলো যে তোমাকে আমি এত দিচ্ছি। ওটার কাছে বরঞ্চ গভর্নমেন্ট আমাকে টাকা দিবে। আমি এমন কোম্পানিও চিনি, মানে আমার একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি ওখানকার এনার্জি সেক্টরে দায়িত্বে আছেন ওই কোম্পানিটার, ওরা বছরে কোটির উপর গভর্নমেন্ট থেকে পায় টাকা বিক্রি করে। এটা কিন্তু তোমার একটা, ওরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওরা সোলার প্যানেল বসায় নিজেদের চাহিদা তো মিটাচ্ছেই, আবার গভর্নমেন্টের কাছে হচ্ছে তোমার সেট করে। হ্যাঁ, এটা এখন ব্যাপারটা আসো, জিনিসগুলো অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। এখন তুমি যদি বাল্ক অ্যামাউন্টে কিনো, ওভাবে এনশিওর করতে পারো, তাহলে তো তখন জিনিসটা তোমার কমায় আসতেছে। এবং গভর্নমেন্ট যদি আসলেই চায় যে আমি নবায়নযোগ্য দিকে শিফট করতে চাই, তখন তোমার ওদিকে তোমাকে কিছু ভর্তুকি দিতে হবে। যেমন দেখো পাকিস্তান, ওরা চীনের প্রযুক্তি ব্যবহার করছে সোলার প্যানেল, তাহলে আমরা ওভাবে নিতে পারি ব্যাপারগুলা। হ্যাঁ, তাহলে আমাদের চিন্তা করতে হবে। যেমন হচ্ছে নেট মিটারিং সিস্টেমের কথা বলছে, যে নেট মিটারিং ব্যবস্থা চালু থাকলেও এর বাস্তব প্রয়োগ এখনো সীমিত এবং অনেক ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তাহলে নেট মিটারিং মানে কি? এই যে তোমাকে বললাম কারেন্টটা যে বিক্রি করা যায়, এটাই নেট মিটারিং। হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেরা প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারেন। পরে প্রয়োজন হলে সেই বিদ্যুৎ আবার গ্রিড থেকে ব্যবহার করতে পারেন, ফলে বিদ্যুৎ বিল সমন্বয় করা হয়। তুমি দিয়ে দিলে এক্সট্রা, তোমার লাগলে আবার নিলা, মাস শেষে বছর শেষে তোমার একটা এস্টিমেট বাইর হইলো, তুমি অনেক সময় আর্নও করতে পারলা। তাহলে বাংলাদেশ যদি সত্যিকারের অর্থে বিদ্যুতের বিস্তার ঘটাতে চায় সৌর বিদ্যুতের, তাহলে আমার সরকারি মেগা প্রকল্পের উপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষ, শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি খাতকে সৌর বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, জেনারেল পিপলকে লাগবে, শিল্প প্রতিষ্ঠানকে লাগবে, বেসরকারি সংস্থাগুলোকে লাগবে। এজন্য সহজ ঋণ বলো, কর সুবিধা বলো, আধুনিক গ্রিড বলো, সবকিছুর বাস্তবায়ন আমার জরুরি। এতে বিদ্যুৎ উৎপাদন বিকেন্দ্রীভূত হবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তাও শক্তিশালী হবে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা প্রমাণ করে যে নবায়নযোগ্য জ্বালানির সফলতা কেবল সরকারি পরিকল্পনার উপর নির্ভর করে না, বরং অর্থনৈতিক বাস্তবতা, বাজারের প্রণোদনা এবং জনগণের অংশগ্রহণেই সবচেয়ে বড় চালিকা শক্তি। আমি এখানে বলবো, আই উড মাস্ট সে, যে জনগণের অংশগ্রহণ এটা খুবই দরকার। তাই বাংলাদেশও রাষ্ট্রকেন্দ্রিক মডেলের পাশাপাশি বিকেন্দ্রীভূত, অংশগ্রহণমূলক এবং বাজার বান্ধব সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা এখানে অত্যন্ত প্রয়োজন। বোঝা গেছে আমার এনার্জি ক্রাইসিসটা কিভাবে আমরা সৌরবিদ্যুতের মাধ্যমে ট্যাকেল দিতে পারি, এবং কিভাবে আমি জনগণের কাছে খালি পরিবেশের অ্যাপ্রোচ না গিয়ে তার লাভটা যদি দেখাইতে পারি, আমি ফায়দাটা উঠাইতে পারি। ধরো এনার্জি ক্রাইসিস নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আশা করছি তোমরা এখানকারই যে তোমার একটা আইডিয়া জেনারেট হইলো, তুমি ইথিওপিয়ার আইডিয়া দেখলা, পাকিস্তানের আইডিয়া দেখলা, দক্ষিণ আফ্রিকার আইডিয়া দেখলা, এই জিনিসগুলো যখন তুমি খাতায় এরকম উদাহরণ দিয়ে ইজি ওয়েতে লিখে আসবা, টিচার কিন্তু খুশি হয়ে যাবে, বুঝছে কনসেপ্টটা একদমই ক্লিয়ার। সে জায়গা বরাবর হাত দিছে, সে বুঝতে পারছে যে নবায়নযোগ্য জ্বালানি যখন আমি এনশিওর করতে চাই, আমার জনগণের অংশগ্রহণ লাগবে, আমার প্রণোদনা লাগবে, আমার উন্নত অবকাঠামো লাগবে। হ্যাঁ, তখন দেখবে যে তোমার একদম মারাত্মক মার্ক দিয়ে দিবে। ক্লিয়ার আমরা? এপিডিএফ ক্লিয়ার? হ্যাঁ, এটা ওয়েটাও তোমাকে ইজি করতে হবে, যে তুমি যখন অবকাঠামোগত উন্নয়নগুলো করবা, তখন হচ্ছে তোমার জিনিসটা ইজি হয়ে যাবে আরো। আচ্ছা, প্রণোদনা মানে হচ্ছে গিয়ে তোমার ভর্তুকি দেওয়া, তুমি ছাড় দিলা।
ধরো একটা জিনিসের হচ্ছে 10 টাকা অরিজিনাল দাম, তুমি জনগণের কাছে বিক্রি করলে 8 টাকায়। এখন 2 টাকার ঘাটতি এটা কে দিবে? সরকার দিবে। হ্যাঁ, তুমি কিছু ভর্তুকি দিলা, ছাড় দিলা। এটা হচ্ছে প্রণোদনা। আবার হচ্ছে প্রণোদনার আরেকটা ব্যাপার আছে, যে তুমি যদি এটা ব্যবহার করো, আমি তোমাকে মাসে মাসে কিছু হেল্প করব। এটাকেও প্রণোদনা বলে। মানে তুমি একটা তাকে ভ্যালু তুমি দিচ্ছ, মনিটারি ভ্যালু, তার যে লাভ হচ্ছে এটা তুমি তাকে বুঝাচ্ছ। তুমি তাকে কিছু ছাড় দিচ্ছ, মান্থলি কিছু টাকা দিচ্ছ যাতে সে এটা ইউজ করে। এটাকে বলা হচ্ছে প্রণোদনা। প্যাকেজ। আমরা এখন বিভিন্ন কার্ড দেখতেছি না, ফ্যামিলি কার্ড, এগুলো এগুলো সবগুলো একটা আর্থিক প্রণোদনা। তাহলে আমরা সবাই এটা ক্লিয়ার, 163 জন আছি, সবাই ক্লিয়ার এটা, হোপফুলি। ঘুমাচ্ছি না আশা করছি। দেখো আবার সিয়াম, এটা তো আর হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, তোমার দুর্নীতির এখানে একটা বড় ইয়ে থাকে আমাদের। কাঠামোগত সংস্কারের কথা যখন আমরা বলি, হ্যাঁ, কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত সংস্কারের বড় একটা পার্ট হচ্ছে দুর্নীতি দমন। আচ্ছা, আমরা বুঝছি, গুড। এবার চলো আমরা আজকে 3rd নাম্বার আর্টিকেলে যাই। এটা হচ্ছে তোমার ডেইলি স্টাডির একটা প্রতিবেদন। এখানে তোমার হাউজিং ব্যবস্থা নিয়ে বলছে, ফ্রম স্লামস টু স্টেবিলিটি, হাউ সোশ্যাল হাউজিং ক্যান ট্রান্সফর্ম আরবান লাইফ ইন বাংলাদেশ। তুমি শহরের কথা চিন্তা করো, তোমার আশপাশে বস্তির কথা চিন্তা করো, ঘিঞ্জি এলাকা, বেশিরভাগ মানুষ বস্তিতে বসবাস করে। তারা এমন ঝুঁকিতে বসবাস করে, জীবনের নিরাপত্তা নাই, শিক্ষা তো নাই, স্বাস্থ্যের কোনো বালাই নাই। খুবই একটা, মানে আরবান লাইফ এর কথা যখন আমরা চিন্তা করি, অস্বাস্থ্যকর একটা ব্যাপার চলে আসে। এটা করাল ইসলামের ছবি। হ্যাঁ, সো এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা আসলে করা দরকার, খুবই ভাইটাল এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। তখন লেখক এখানের মধ্যে আসলে কি বুঝাতে চাইছেন, চলো আমরা একই ওয়েতে আমরা দেখে আসি। সোশ্যাল হাউজিং অ্যাজ আরবান ডেভেলপমেন্ট, এখানেও জলবায়ুর ব্যাপারটা আসবে, অন্যভাবে আসবে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রবণ ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের জন্য সামাজিক আবাসন প্রকল্পগুলোকে কেবল অবকাঠামোগত উন্নয়ন হিসেবে না দেখে একটি দুর্যোগ সহনশীল রূপান্তর বা ডিজাস্টার রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন হিসেবে বিবেচনা করা কেন কৌশলগত অপরিহার্যতা। এই মেগা প্রকল্পগুলোর বিশাল আর্থিক বোঝা প্রশমনে এবং প্রযুক্তিগত উদ্ভাবন নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের উপযোগিতা মূল্যায়ন করুন। শুনতে খুবই কঠিন। সহজ কথা হচ্ছে গিয়ে যে, ধরো আমি একটা যখন প্রজেক্ট করতেছি, ধরো আমি একটা হাউজিং প্রজেক্ট করব, ওইটাকে আমার পরিবেশগত দিক থেকেও বিবেচনা করতে হবে, যে আমার পরিবেশগত, ধরো একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, এটা কতটুকু হচ্ছে সহনশীল। ধরো আমি একটা বিল্ডিং করব, ভূমিকম্প আসলে এটার কি অবস্থা হবে, এটা আমাকে মাথায় কনসিডারেশনে রাখতে হবে। আবার এই যে ভূমিকম্প প্রতিরোধী যদি আমি বিল্ডিং বানাতে চাই, আমার খরচ অনেক বেশি হবে। তাহলে এই বাড়তি খরচটা আমি কিভাবে ব্যালেন্স করতে পারবো, এটার জন্য হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা ওরা বলছে। এটা কেমন হবে এটা বিবেচনা করার জন্য। হ্যাঁ, এই প্রশ্নের ব্যাপারটা হচ্ছে এটা। চলো আমরা উত্তরের দিকে যাই, তখন আমরা জিনিসটা আইডিয়া করতে পারবো। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু ঝুঁকির দিক থেকে আমরা মোটামুটি খুব টপের দিকে আছি। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমাদের ভূমিকম্প কি পরিমাণে বাড়ছে। ভেনেজুয়েলার অবস্থা দেখছো যে কি হয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, জলাবদ্ধতার মতো দুর্যোগের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়ছে। ফলে আবাসন কেবল মাথা গোঁজার ঠাঁই নয়, বরং এটি দুর্যোগ মোকাবিলা, সামাজিক নিরাপত্তা এবং টেকসই নগরায়নের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমি যদি একটা বিল্ডিং এর কথা যখন চিন্তা করি, এটা কিন্তু আমার সেফটি, সিকিউরিটি সবগুলোর সঙ্গে রিলেটেড। শুধুমাত্র যে আমি থাকার জন্য মাথার উপর একটা ছাদ বানাইলাম, ব্যাপারটা এরকম না। আমাকে এটাও মাথায় রাখতে হবে যে দুর্যোগে যাতে ছাদটা আমার মাথার উপর ভেঙে না পড়ে, এটা যাতে ট্র্যাপ না হয়ে যায় সেফটির জায়গায়। এই কারণে সামাজিক আবাসনকে শুধু অবকাঠামো নির্মাণ হিসেবে নয়, দুর্যোগ সহনশীল রূপান্তর হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা নদীর বাঁধ বলো, রেল লাইন বলো, সড়কের পাশে বলো, অস্থায়ী বস্তিতে বসবাস করে। হ্যাঁ, এটা রিয়েলিটি। এটা কিন্তু খুব রিস্কে থাকে, এটা আমরা বুঝি। প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তোমার চট্টগ্রামে প্রচুর মানুষ পাহাড়ের পাদদেশে অবস্থান করে। বর্ষাকালে এদেরকে ধরো মাইকিং করা হয় সিটি কর্পোরেশন থেকে যে আপনারা সরে যান, সরে যান। এখন গরিব মানুষ যাবেই বা কোথায়? জীবনের মায়া ত্যাগ করে তারা থেকে যায়। হঠাৎ করে দেখা যায় নিউজ পেপারে যে পাহাড় ধসে 10 জনের মৃত্যু। বৃষ্টি হলো, পাহাড় ধসে তার মৃত্যু হইলো। তোমার রেল লাইনের পাশে এত বস্তি, তাদের বাচ্চাদের কি অবস্থা হয়, ছোট বাচ্চা
সড়কের পাশে অ্যাক্সিডেন্টে মারা যায়। হ্যাঁ, তাহলে ওরা ওরা কিন্তু সবচেয়ে ভালনারেবল জায়গায় আছে। এখন এজ এ গভর্নমেন্ট তুমি চিন্তা করছো যে আমার এদের জন্য আমি কিছু করতে চাই। হ্যাঁ, এদের জন্য কিছু করতে চাই, আমি এদের জন্য ভবন নির্মাণ করতে চাই। এখন এই যে তুমি একটা চিন্তা করছো, একটা সামাজিক আবাসনের কথা চিন্তা করছো, তখন তোমাকে শুধুমাত্র ভবন নির্মাণের কথা চিন্তা করলে হবে না। এখন আমার যে বাস্তবতা বাংলাদেশের, যে আমাকে প্রাকৃতিক দুর্যোগ গুলোর কথা মাথায় রাখতে হবে। আমার বন্যা আসলে আমার ভবনের অবস্থা কি হবে, এটা কতটুকু পানির লেয়ার পর্যন্ত যাবে, জলোচ্ছ্বাস আসলে এটা কতটুকু ট্যাকেল দিতে পারবে, ভূমিকম্প আসলে এটার কি অবস্থা হবে, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, বরং স্থানীয় জলবায়ু, বন্যা, ঘূর্ণিঝড়, দুর্যোগের ধরন বিবেচনায় রেখে দুর্যোগ সহনশীল নকশা গ্রহণ করতে হবে, খুবই দরকার এটা। এতে একদিকে মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে সরকারের অতিরিক্ত ব্যয় কমে আসবে। কারণ আমরা মনে করি যে হায় হায় এগুলো করতে গিয়ে তো আমার পকেটের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো না করলে তোমার যে যে কনসিকুয়েন্স হবে, এগুলোতে বরঞ্চ তোমার পকেট থেকে অনেক টাকা বের হয়ে যায়। তুমি যদি এট দ্য ফার্স্ট প্লেস, ভেরি বিগিনিং, জিনিসটা প্রপারলি করো, তোমার কি ভাই আর এত খরচ হবে? তুমি একটা গভর্নমেন্ট আবাসন করতেছো, তুমি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছো, তুমি প্ল্যান করলা এই যে বড় একটা পুকুর আছে, পুকুরটাকে ভরাট করে আমি এখানে একটা কলোনি বানাই। এটা কি ভালো ডিসিশন হবে তোমরা বলো? একদম গভীর জলাশয়, এটাকে ভরাট করে আমি আবাসন বানাইলাম, এটা হবে না। মাটি তো উপযুক্ত না। এখন আমি তোমার হয়তো টাকা বাঁচাইতে গিয়ে আমি এই চিন্তা ভাবনাটা করলাম, ল্যান্ড নাই বইলা, পরে যদি ইনসিডেন্ট হয়, মানুষের প্রাণও গেল, আমার স্থাপনাও গেল, সব দিকে গেল। হ্যাঁ, এখন বাংলাদেশের জন্য তোমার এক্সট্রা চ্যালেঞ্জ হচ্ছে আমার এই যে এতক্ষণ গৃহহীন মানুষগুলোর কথা বললাম, প্রায় 5 কোটি গৃহহীন এবং নিম্ন আয়ের মানুষ আমাদের এখানে আছে। এদের জন্য আমার মানসম্মত আবাসনটা একটা বিশাল আর্থিক চ্যালেঞ্জ। এত বড় প্রকল্প এককভাবে সরকারের পক্ষে বাস্তবায়ন করাও কঠিন। ইট ইজ ভেরি টাফ। হ্যাঁ, তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল একটা কার্যকরী সমাধান হইতে পারে। এখন গভর্নমেন্টের জন্য যেহেতু কঠিন, তাহলে আমরা প্রাইভেট যারা আছে এদেরকে আমরা আনি, প্রাইভেট কোম্পানিগুলোকে আনি। এ ব্যবস্থায় সরকারের নীতিগত সহায়তা, জমি এবং ভর্তুকি প্রদান করবে, গভর্নমেন্ট টেকনিক্যাল সাপোর্ট দিবে, জমি দিবে, কিছু টাকা পয়সাও দিবে। আর বেসরকারি খাত থেকে হচ্ছে আমরা নির্মাণ প্রযুক্তি এবং বিনিয়োগে এক্সপেক্ট করতে পারি। এতে সরকারের আর্থিক চাপ কমবে এবং প্রকল্পের বাস্তবায়নের গতিও বাড়বে। অনেক সময় গভর্নমেন্ট প্রজেক্টগুলো দেখবা মাঝপথে গিয়ে আটকে থাকে, টাকা নাই, ছাড় করাতে পারতেছে না, এই গ্যাঞ্জাম ওই গ্যাঞ্জাম। এখন বেসরকারি খাতে যদি ছাড়ে দাও, ওরা দেখবা যে দ্রুত করে ফেলছে সুন্দরভাবে কাজটা। তাহলে আমাকে এখানে পাবলিক প্রাইভেট দুইটা পার্টনারশিপ মডেল দরকার। এখন প্রাইভেটদের কাছ থেকে হচ্ছে কি আমি ইনভেস্টমেন্ট আকারেও করতে পারি, আবার বলতে পারি যে তোমরা এটা কইরা দাও, তোমরা তো ব্যবসা করতেছো, তোমরা গভর্নমেন্টকে এই জায়গায় সাহায্য করো। যে কোনো ভাবে তুমি প্রাইভেট যারা আছে ওদেরকে তুমি নিয়ে আসো তোমার উন্নয়ন মডেলের মধ্যে। যেমন প্রাইভেট কোম্পানি যারা আছে ওদের একটা সিএসআর ফান্ড থাকে। হ্যাঁ, তোমার এটা বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড। মানে এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে হচ্ছে ওরা যে এত ব্যবসা করতেছে, ওরা সামাজিক খাতে ওদের একটা ফান্ড থাকে। ওই ফান্ডের থেকে আমরা চাইতে পারি হেল্প, যে তুমি আমাকে এটা বানাই দিচ্ছ। হ্যাঁ, তাহলে এরকম যদি আমরা করি, এটা আমাদের জন্য সুবিধা হবে। আবার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তোমার গেলে যেটা সুবিধা, প্রযুক্তিগত উদ্ভাবন, ওরা প্রযুক্তিগত অনেক স্ট্রং। বেসরকারি প্রতিষ্ঠানগুলো আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশ বান্ধব নকশা, শক্তি সাশ্রয়ী ভবন, হ্যাঁ, নতুন প্রকৌশল পদ্ধতি ব্যবহার করতে পারে। এতে আবাসনের মান উন্নত হয়, আবার দীর্ঘমেয়াদে তোমার রক্ষণাবেক্ষণ ব্যয় কমে। ধরো তুমি যখন একটা জিনিস ভালোভাবে তৈরি করতেছো, তখন তোমার হচ্ছে গিয়ে লাভ তো অনেক হবে, মানে রক্ষণাবেক্ষণের ব্যয় কমবে। ধরো আমি তোমার জব লাইফে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে হচ্ছে তোমার অনেক কাজ করছি, প্রোগ্রাম ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সো আমি যখন ধরো একটা জিনিস বাই করতাম, তখন আমার মাথায় থাকতো কি যে জিনিসটার দাম বেশির চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরবর্তীতে মেনটেনেন্স কস্টটা কেমন আসতেছে। ধরো বাজারে দুইটা এসি আছে, একটা এসির দাম 90,000 টাকা, আরেকটা এসির দাম 50,000 টাকা। এখন তোমার আপাত দৃষ্টিতে তুমি চিন্তা করছো যে 50,000 জিনিসটা আমি কিনি। এখন এই যে 50,000-এর জিনিসটা তুমি কিনলা, এটার পিছনে তুমি দেখবা যে সার্ভিসিং এ বছর বছর তোমার আরো 10,000 10,000 করে যাচ্ছে। এখন তুমি যদি 90,000 টাকা কিনো, তুমি দেখতেছো রে ভাই এটা 5-10 বছর একদম সুপারলি সাপোর্ট দেয়, সার্ভিসিং তেমন প্রয়োজন হয় না।
তাহলে তুমি যদি একটা বুদ্ধিমান মানুষ হও, তুমি কিন্তু 90,000টার দিকেই যাবা। ব্যাপারটা হচ্ছে ওইটা, তুমি যখন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টটা ভালো করবা, তোমার রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে। যখন তুমি 6 AM ক্লাব, পিটু এর মতো প্ল্যাটফর্মে আসবা, তখন তোমার প্রিপারেশন ভালো হবে। হ্যাঁ, তুমি একটা ভালো জায়গায় ইনভেস্ট করছো। হ্যাঁ, তো এতে আবাসনের মান উন্নত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে কিন্তু এটা কমে। তবে বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে উৎসাহিত করতে সরকারকে কর সুবিধা, সহজ ঋণ এবং নীতিগত সহায়তা, অন্যান্য প্রণোদনা দিতে হবে। এখন তুমি যে বেসরকারিতে উৎসাহিত করবা, ওরা বলবে তাহলে আমার লাভটা কি হবে, তখন তুমি বলবো আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজটা করে দিলে আমি তোমাকে একটু ট্যাক্সে সহায়তা করবো। তুমি আমার এখানে বিজনেস করতেছো, আগে তুমি 10% দিতা ট্যাক্স, তুমি এখন আমারে 7.5% দাও, 2.5% তোমার মৌকুফ করলাম, এর বিনিময়ে তুমি আমাকে এই কাজগুলো করে দিবা। হ্যাঁ, হ্যাঁ, জীবনটা তো মার্কেটিং। তাহলে একই সঙ্গে হচ্ছে তোমার সামাজিক আবাসন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর তদারকি নিশ্চিত করা জরুরি। কারণ দুর্নীতি, সমন্বয়হীনতা বা দুর্বল ব্যবস্থাপনা থাকলে এত বড় বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না। সিএম যেটা বলছিলে যে ভাই, দুর্নীতি হচ্ছে বড় একটা সমস্যা, তাহলে এটা যদি এনশিওর করা না যায়, আমি সুফলটা পৌঁছাতে পারছি না। তাহলে বাংলাদেশের জন্য যখন আমি একটা সোশ্যাল হাউজিং এর কথা চিন্তা করছি, আমাদের এখন মাথায় রাখতে হবে জলবায়ুর কথাটা, দুর্যোগ সহনশীলতার কথাটা, নগরায়নের কথাটা, সামাজিক নিরাপত্তার কথাটা। এগুলো যদি আমি করতে পারি, তার সাথে আমি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের দিকে যাইতে পারি, তাহলে কিন্তু আমি একটা কার্যকর সামাজিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবো। ধরো এই যে তোমার কোরাইল ইসলামের আমি ছবি দেখলাম, কোরাইল ইসলামের জায়গায় যদি আমি কিছু ভবন করে দিই, টেকসই ভবন, আমার জায়গাও কম লাগলো, এটা মানুষজন ভালোভাবে থাকলো। হ্যাঁ, ওদেরকে হয়তো আমি একটু কিছু প্রণোদনা দিচ্ছি, যেহেতু নিম্ন আয়ের মানুষ, ওদেরকে নামমাত্র মূল্যে দিচ্ছি। সোশ্যাল রেসপন্সিবিলিটি তো আছে আমাদের, তাই না? হ্যাঁ, এগুলো করা যায়। চলো আমরা সেকেন্ড দেখি। এখানে এটা নিয়ে আরো আলাপ হবে যে দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত, 15 নম্বর আমরা কি বলছিলাম যে পর্যাপ্ত বাসস্থানের অধিকার আমরা নিশ্চিত করব। এখানে বস্তি কেন্দ্রিক আবাসন থেকে সামাজিক আবাসনে উত্তরণের ক্ষেত্রে ভূমির দুষ্প্রাপ্যতা এবং আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে প্রধান অন্তরা হিসেবে কাজ করছে বিশ্লেষণ করুন। আমরা যে কথাটা বললাম যে আমি বস্তির জায়গায় কিছু ভবন করে দিই, এখন ভবন করার ক্ষেত্রে ল্যান্ডের ব্যাপারটা, ভূমি কিভাবে এখানে হচ্ছে ইম্প্যাক্ট ফেলে, অথবা আমলাতান্ত্রিক জটিলতা কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এটা আমরা চলো দেখি। তাহলে আমাদের সংকট তীব্রতর হচ্ছে, এটা আমরা জানি। 18 কোটি মানুষের মধ্যে 7 কোটিরও বেশি হচ্ছে ভাই আমার শহরে মানুষ বাস করে, তার মধ্যে আবার অর্ধেক বস্তিতে প্রায় 5 কোটি মানুষ গৃহহীনই বটেই। এখন এই পরিসংখ্যান প্রমাণ করে যে আবাসন সংকটটা নগর ব্যবস্থাপনার সংকট নয়, এটা মানবাধিকার সমস্যার দিকেও চলে গেছে। এখন বস্তিটা কখনোই স্থায়ী সমাধান না, আমাদের সামাজিক আবাসন ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। সামাজিক আবাসন, সোশ্যাল হাউজিং, হ্যাঁ, এই টার্মটা মাথায় রাখবা। মানে আমার এজ এ সমাজ, এজ এ রাষ্ট্র, আমি ওই গৃহহীন মানুষের জন্য কি করছি, ওখান থেকেই সোশ্যাল হাউজিং কনসেপ্টটা আসছে। এখন ওদেরকে আমি ভালো রাখতে চাই, ওরা আমার নাগরিক। এখন এটার পিছনে সবচেয়ে বড় বাধা কি? জমির স্বল্পতা, জমি নাই, উচ্চ মূল্য, পর্যাপ্ত খালি জমি পাওয়া ভাই কঠিন, জমির মূল্য অত্যন্ত বেশি। এখন এটার জন্য তুমি কি করতে পারো? তুমি অব্যবহৃত সরকারি জমি ব্যবহার করতে পারো, খাস জমি বা পতিত জমি যেগুলো ব্যবহৃত হচ্ছে না, এগুলো তুমি করতে পারো। পাশাপাশি সীমিত জমিতে অধিক মানুষের আবাসনের জন্য বহুতল মডেল গ্রহণ তুমি করতে পারো। কিরকম? তোমরা হংকং, হংকং এর ছবি একটু মাথার মধ্যে ঘুরাও, বা চীনের সাংহাই টাংহাই এর জিনিসগুলো মাথার মধ্যে ঘুরাও। এদের বিল্ডিং গুলো কিরকম বলো তো? হংকং এর কথা চিন্তা করো, এদের বিল্ডিং গুলো কিরকম, আমাদের মতো নাকি এগুলো একটু হাই রাইজ? মানে ওদের 60 70 100 তলা কমন, এক্সপেন্সিভ তো বটেই, হাই রাইজ। ওরা কি চিন্তা করে? ওরা চিন্তা করে হচ্ছে যে আমার 10টা ভবন 10 তলা হওয়ার চেয়ে একটা ভবন আমি স্ট্রংলি 100 তলা করি, ল্যান্ড আমার বাঁচতেছে, বেশি পরিমাণ মানুষ থাকতে পারতেছে। এখন আমরা ওই মডেলের দিকে যেতে পারি। হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো ওয়ার্কআউট করবে। ফলে যেটা হবে, আমার অতিরিক্ত জমির জন্য, থাকার জমির জন্য আমাকে কৃষি জমির দিকে হাত দিতে হবে না, বনের দিকে হাত দিতে হবে না, ওই যে সরকারের মতো জলাভূমি ভরাট করে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হবে না, এগুলো সেফ হবে। হ্যাঁ, তাহলে আমার
কৃষি জমি বলো, বনভূমি বলো, জলাভূমি বলো, এগুলোর উপর চাপও আমার কমবে। হ্যাঁ, তবে শুধু জমি থাকলেই সমস্যার সমাধান হবে না। সামাজিক আবাসন বাস্তবায়নের আরেকটি বড় বাধা হইলো দুর্নীতি। সিএম এর কথায় আসলো। হ্যাঁ, দুর্নীতি বিভিন্ন প্রশ্নের মধ্যে সমন্বয়হীনতা। আমাদের প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা, দুর্বল তদারকি, এগুলোর কারণে উন্নয়ন প্রকল্প হচ্ছে সময় মতো বাস্তবায়িত হয় না। ফলে নিম্ন আয়ের মানুষ আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়। এই কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত করা এবং স্বচ্ছ নীতিমালা বাস্তবায়ন করা জরুরি। তাহলে আমার একটা প্রজেক্ট আমি নিলাম, অমুক মন্ত্রণালয়ে গেল, ও বললো যে আমি তো ভাই জানি না, তোমরা যে কাজ শুরু করছো আমাকে কি জানাইছো? আরেক মন্ত্রণালয়ে গেল যে ভাই আমি তো শুনিই নাই এটা নিয়ে। তাহলে আমার আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়টা খুব দরকার। আমাদের আন্তঃ মন্ত্রণালয় সমন্বয়হীনতা, এটার সবচেয়ে ভালো উদাহরণ দেখতে পাই আমরা রাস্তার ক্ষেত্রে। যখনই দেখবে একটা রাস্তা সুন্দর করে তৈরি হয়েছে, ওয়াসা এসে ওখানে কোপানো শুরু করছে, কিরে ভাই এতদিন কইছিলি রাস্তাটা কমপ্লিট, তারপর তোরা কমানো শুরু করলি ব্যাপারটা। হ্যাঁ, এটা আমাদের কমন সিনারিও বাংলাদেশের। অ্যাটলিস্ট আমি তো ঢাকা চিটং এটাই দেখি। হ্যাঁ, রাস্তাটা ভালো হইলো, এখানে তাদের কমানো শুরু। তাহলে ওদের নিজেদের মধ্যে এই সমন্বয়টা নাই, যে আমি একটা রাস্তা বিল্ড করতেছি, এটার নিচে কি আছে না আছে আমরা সবাই মিলে আগে লুক আফটার করে দেখি। ডেভেলপমেন্ট যদি করতে হয় একসাথেই করি, একসাথে আগাই না, যে যার মতো। তাহলে হচ্ছে আমার এগুলোর দিকে আমাকে নজর রাখতে হবে। আবার সামাজিক আবাসনকে ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তোমার সবগুলো এনশিওর করতে হবে। মানে আমরা বিল্ডিং এর মধ্যে কিন্তু তোমার অনেক কিছু করতে পারি। আমার বিল্ডিং এর মধ্যে তুমি ধরো নিচে তুমি স্কুল মডেল তৈরি করতে পারো। হ্যাঁ, আবার তুমি চাইলে এখানে সেবার ব্যাপারটাও আনতে পারো। প্লে গ্রাউন্ড, অনেক ছাদে প্লে গ্রাউন্ড আছে। হ্যাঁ, অনেকগুলো তুমি কিন্তু এখানে ইনক্লুড করতে পারো। মানে একটা বিল্ডিং এর মধ্যেই বর্তমান যে সিস্টেম চলছে, হাউজিং সিস্টেম, এখানে কিন্তু বিল্ডিং এর মধ্যে অনেক কিছু ইন্ট্রোডিউস করা যায়। তখন তুমি হচ্ছে গিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবা। এবং একটা বস্তির মানুষ যখন উন্নত আবাসনে শিফট হবে, তখন তাদের জীবনমানের বাস্তব উন্নয়নও ঘটবে। এখন তুমি হয়তো মনে করতেছো বস্তির মানুষটাকে তুলে আমার লাভ কি হচ্ছে। এখন ধরো এই যে বস্তির মানুষটা তুলে আমার ওখানে তার জীবনের মান উন্নয়ন হচ্ছে, সে একটা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠছে, একটা বাচ্চা, সে একটা উন্নত মানসিকতা নিয়ে গড়ে উঠছে, উন্নত সে শিক্ষা পাচ্ছে গভর্নমেন্টের কিছু ভর্তুকির কারণে। তখন সে কিন্তু বড় হয়ে আমার হিউম্যান রিসোর্সে কনভার্ট হচ্ছে, আমার দেশের অর্থনীতিতে সে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে। তাহলে আমরা শুধু বলি কি যে হ্যাঁ বস্তি উচ্ছেদ করো, তাহলে বস্তি উচ্ছেদ শুধু যথেষ্ট নয় তো, তুমি ওদেরকে রিপ্লেসমেন্টে কি দিচ্ছ? ভূমির কার্যকর ব্যবহার করছো কিনা, বহুতল সামাজিক আবাসন দিচ্ছ কিনা, প্রশাসনিক স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে আমি সোশ্যাল হাউজিং ব্যবস্থা গড়ে তুলতে পারছি কিনা, এইটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তখন গিয়ে তুমি বলতে পারবে হ্যাঁ সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ আমি বাস্তবিককালই আমি কাজে লাগাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সিয়াম বলছে যে সোলার প্যানেল এখানে ব্যবহার করা যায়। তাহলে এই যে লিঙ্ক করছো তুমি, আমাদের এগুলো করতে হবে। হ্যাঁ, এখন তোমাদের কিছু প্রশ্ন আছে, চলো। কফিন হাউস আছে, ইয়েস, হংকংয়ে ছোট অনেক হাউস আছে। হ্যাঁ, গভর্নমেন্ট তোমার নিয়ে নেই। বহির্বিশ্বে হচ্ছে তোমার ট্যাক্সেশন সিস্টেমটা অনেক করা, তুমি যে ট্যাক্সটা দিচ্ছ ওটাই তোমার আবার উন্নতির কাজে লাগছে, এক হিসেবে এটা ভালো। বাংলাদেশের মাটি চাপ নিতে পারবে কিনা এটা তোমার ওভাবে, তুমি একটা ভবন নির্মাণের আগে তোমার নিয়ম কি সয়েল টেস্ট করা, এটা কতটুকু লোড নিতে পারে, সয়েল টেস্ট তুমি করবা। বেসমেন্টটা তুমি ওভাবে স্ট্রংলি ফর্ম করবা, পাইলিংটা ওভাবে স্ট্রংলি করবা, তখন পারবে। হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি কমে যাবে। এখন তোমার যখন আমার মানুষজনের আবাসন সংকট, তখন তোমার প্রাইভেট প্রপার্টিশনের ব্যাপারটা তোমাকে কমাইতে হবে, এটা অজনপ্রিয় করতে হবে। এদেরকে তুমি নামমাত্র মূল্যে হচ্ছে গিয়ে রাখলা। গভর্নমেন্টের কিন্তু এরকম কিছু প্রজেক্ট আছে, সোশ্যাল হাউজিং প্রজেক্ট কিন্তু আছে। হ্যাঁ, এটা ম্যাসিভ স্কেলে নাই আর কি। এটা হার্শ রিয়ালিটি। শুভ যেটা বললা, হ্যাঁ, একদম খালি করে ফেলে, মার্কেট বানায় ফেলে, মানে মানুষের জীবনের মূল্য নাই তো। হ্যাঁ, তাহলে আমার সোশ্যাল হাউজিং এর মেইন কনসেপ্ট হচ্ছে যে আমি যখন একটা হাউজিং সিস্টেম ডেভেলপ করতেছি নিম্ন আয়ের মানুষের জন্য, এইখানে আমাকে দুর্যোগের কথাও চিন্তা করতে হবে, এটা কতটুকু দুর্যোগ প্রতিরোধী, এবং এখানে জীবন মানের কতটুকু নিশ্চয়তা আছে। এখানে আমি শিক্ষা, এই যে বা বিদ্যুৎ, হ্যাঁ, বা চিকিৎসা, এই জিনিসগুলো আমি বেসিক নিডস গুলো আমি ইনকর্পোরেট করতে পারছি কিনা। এবং আমাদের শহুরে যে বাস্তবতা, এখানে কিন্তু এই সোশ্যাল হাউজিং কনসেপ্ট গুলো খুব ভালো কাজ করতে পারে। গভর্নমেন্ট চাইলে এটা নিয়ে ভাবতে পারে। এবং এখানের মধ্যে আমরা
প্রাইভেট কোম্পানিকেও ইনভলভ করতে পারি। ধরো বড় বড় যে কোম্পানি আছে, আমি তোমার বসুন্ধরা, যমুনা গ্রুপ, ব্র্যাক, এদেরকে বলি যে আপনারা এক একটা এলাকার দায়িত্ব নেন, একটা কলোনির দায়িত্ব নেন, করে দেন আমাকে। ওরা তো বাধ্য গভর্নমেন্টের কথা শোনার জন্য, অনেক সুবিধা নিচ্ছে না, আমরা তো বাধ্য করতে পারি। আমাদের এত টাকা দেশের বাইরে চলে যায়, কিছু অংশ আমরা এখানে দিয়ে ওদেরকে করতে পারি না? ওদেরকে বলতে পারি না যে ঠিক আছে তুমি পাচার করছো, ঠিক আছে ওকে, কোনো সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখতেছি, তুমি কিছু ইনভেস্ট আমার এখানে করো, তোমার কালো টাকাগুলো আমার এখানে সাদা করো, ভালো কাজ করে। পদ্ধতি তো আছে, কিন্তু উল্টা হয়ে যায়, গভর্নমেন্টই বাধ্য। হ্যাঁ, মারুফা, হ্যাঁ এখানে তুমি প্রশ্ন করবা, কারণ ধরো অনেকে যখন প্রশ্ন করতে যায় তখন ক্যাওয়াস হয়ে যায়। ধরো তুমি একটা প্রশ্ন করছো, আরেকজন ব্যাকগ্রাউন্ড আরেকটা করছে, হজবরল লেগে যায়। তুমি যাই করবা এখানে প্রশ্ন করবা। দিস স্টাডি এরিয়া ভাইয়া, বাউনিয়াবাদ লো ইনকাম। ও দারুণ। বাউনিয়াবাদে হচ্ছে আমার নিজের একটা স্টাডি আমি করেছি, হ্যাঁ, নিউট্রিশন মডেল নিয়ে। গভর্নমেন্ট বিজনেসম্যানদের ভয় পাই। আচ্ছা, এখন বলো এটা ক্লিয়ার? আমরা সোশ্যাল হাউজিং অল ক্লিয়ার, এন্ট্রি এন্ড অফ 7টা 12 বেজে গেছে তোমাদের, আমি সময় একটু বেশি নিয়ে নিচ্ছি। আচ্ছা, কফিন হাউসটা কি? কফিনের মতো একদম ছোট ছোট হাউস, মারুফা, তোমার হংকং এর মধ্যে দেখবা, বা তুমি টিভিতে হয়তো দেখছো, দেখবা যে কিছু হোটেল টাইপের রুম আছে, জাস্ট তুমি কোনো মতে ঢুকছো, জায়গায় শুয়ে আছো। মানে ওসব জায়গায় যেটা করে, মানুষ সারাদিন কাজ করে, বাইরে রেস্টুরেন্টে খাইলো, খেয়ে আইসা সে ওখানের মধ্যে রুমের মধ্যে ঢুকে শুয়ে বললো, জাস্ট শোয়ার জায়গাটাই। এখন সে অপশনটা সে কেন নিচ্ছে? কারণ ওটার ভাড়াটা একটু কম। হ্যাঁ, তাহলে সে একটু সুন্দরভাবে চলতে পারতেছে, সে সিঙ্গেল মানুষ। ওই ধরনের ছোট কুঠুরির মতো এগুলোকে কফিন হাউস বলে। হ্যাঁ, ক্যাম্পগুলোতে হচ্ছে অনেকগুলো এমন হয়। তাহলে আমরা এটা ক্লিয়ার, গুড। তোমাদের আর্জেন্টিনাও জিতে গেছে যারা সাপোর্টার আছো। সো আজকে একটু আমরা বাড়তি সময় নিতেই পারি। খুব টাফ ম্যাচ নিছে, আমার জন্য পারফেক্ট না? হ্যাঁ হ্যাঁ, সময় কি বলো, বিবাহ করি নাই বলে অবস্থা। আচ্ছা, তোমার হচ্ছে ক্রেডিট ইজ নট এনাফ, ফার্মার্স নিড অ্যাসেটস টু বিল্ড ইনকাম। এখন আমরা যেহেতু সবার কথা আমরা বলছি, আরবান লাইফের কথা আমি বলছি, আমাদের দেশের কৃষকদের কথাও চলো আমরা একটু ভাবি। কৃষকদের আমরা ঋণ দিই, তোমাদের কি মনে হয়, এটা লাস্ট, তোমাদের থেকে আর 10 মিনিটস নিচ্ছি, কৃষকদের ক্ষুদ্র ঋণ দিলেই কি সমস্যার সমাধান হয়ে যায়, নাকি ওদের জন্য আরো কিছু করা দরকার? তুমি সরকার, তোমাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হইলো, কৃষি মন্ত্রী তুমি, তুমি কি করবা ওদের জন্য? তুমি ঋণ দিয়ে খালাস, নাকি আরো একটু এক্সট্রা কিছু করবা? চলো আমরা একটু দেখি কি করা যায়। ক্রপ প্যাটার্নের কথা হচ্ছে শুভ, ভেরি গুড, সুন্দর কথা। চলো আমরা একটু ইকোনমিক্যাল ডিস্ট্রিবিউশন থেকে একটু চিন্তা করি। চলো, সাস্টেইনেবল কিছু ইম্পর্টেন্ট, ভালো পয়েন্ট আউট করছো। সাস্টেইনেবল কিছু আমাদের চিন্তা করতে হবে, যেটা আমার মৌসুমী কিছু না, ওর লং টাইমে বেনিফিট দিবে। তাহলে আমার প্রথম প্রশ্ন এমন হইতে পারে যে ওয়ার হাউস রিসিপ্ট এবং যৌথ মালিকানা মডেল কিভাবে কৃষি ঋণের প্রথাগত ধারণাকে পরিবর্তন করতে পারে, মূল্যায়ন করুন। হাই এন্ড মেশিনারিজ ইম্পোর্ট, ভেরি গুড। তাহলে কৃষি অর্থনীতির অন্যতম বড় সমস্যা হচ্ছে ঋণের অভাব নয়, আমরা ঋণ পাচ্ছি কিন্তু ঋণের সঠিক ব্যবহার হচ্ছে না। দীর্ঘদিন ধরে কৃষকদের উৎপাদনের জন্য ঋণ দেওয়া হলেও সেই ঋণ খুব কম ক্ষেত্রেই স্থায়ী সম্পদে রূপান্তরিত হয়েছে। ফলে কৃষক প্রতি মৌসুমেই ঋণ নেয় নতুন করে, তার আয় উৎপাদনশীলতা কিছুই বাড়ে না, সে ঋণ নিয়ে যায়, একটা কাজ করে, পরের বছর আবার ঋণ নেই। এই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের ঋণ দেওয়ার পরিবর্তে সম্পদ ভিত্তিক অর্থায়ন, অ্যাসেটের কথা চিন্তা করতে হবে। অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেটের কথা চিন্তা করতে হবে। কি করা যায়, চলো আমরা দেখি। বর্তমান ব্যবস্থায় অধিকাংশ কৃষক ফসল কাটার পর পরেই কম দামে বিক্রি করতে বাধ্য হন। এখন কেন কম দাম? কারণ আমি যেটা সংরক্ষণ করব, আমার হচ্ছে গিয়ে উপায় নাই। যেমন সিয়াম বলছে যে সার বিষের দাম বেশি, বৃষ্টি হলে শ্রমিকের দাম বেড়ে যায়, লস এদিকে। হ্যাঁ, কারণ তাদের ফসল সংরক্ষণের জন্য গুদাম নাই, বাজারে ভালো দাম নাই, এবং দাম আসা পর্যন্ত ওয়েট করার মতো আর্থিক সক্ষমতাও নাই। এখন এই জায়গায় কি কাজ করা যেত? এই জায়গায় ওয়ার হাউস রিসিপ্ট একটা কার্যকর সমাধান হতে পারত। এই কনসেপ্টটা কি, ওয়ার হাউস রিসিপ্ট জিনিসটা কি? এই ব্যবস্থায় কৃষক অনুমোদিত গুদামে ফসল সংরক্ষণ করলে একটি রসিদ পান, যা ব্যাংকের কাছে জামানত হিসেবে গ্রহণযোগ্য হয়। ফলে ফসল বিক্রি না করেই তিনি ঋণ নিতে পারেন, পরে বাজারে ভালো দাম হলে ফসল বিক্রি করে লাভবান হতে পারেন,
এতে কৃষকের দর কষাকষির ক্ষমতা বাড়ে, মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরশীলতা কমে যায়। মানে আমার ব্যাংক দেখে যে এই কৃষকের 40 মণ বা 100 মণ তার ধান গুদামে সংরক্ষিত আছে, এটা বাজারে বিক্রি করলে আমার ভালো ইনকাম আসবে। তাহলে আমার এই যে তার সম্পদটা জমা আছে, আমরা লোন দেওয়ার সময় কি করি? লোন দেওয়ার সময় ব্যাংক দেখে যে তোমার ইনকাম কেমন, তোমার অ্যাসেট কেমন, এটার এগেনস্টে লোন দেয়। এই ওয়ার হাউস রিসিপ্টটার মধ্যে তোমার যে ফসলটা, এটা তোমার অ্যাসেট হিসেবে কাজ করবে। ব্যাংক দেখবে যে না, এই কৃষককে আমি লোন দিতে পারি কারণ তার কাছে কিছু ফসল আছে, এটা বিক্রি করে সে আমার লোনটা পরিশোধ করতে পারবে। হ্যাঁ, এখন এটা দুইভাবে লাভ হইল। একটা হচ্ছে কৃষকের হাতে কিছু সে টাকা পাইলো, আবার কৃষক তোমার ওই ফসলটা ভালো দাম আসা পর্যন্ত গুদামে সে রাখার জন্য একটা টাইম পাইলো। তাহলে বোথ এন্ডে হচ্ছে তার লাভ। শুভ, বুঝতে পারছো ব্যাংক কিভাবে অ্যাকসেপ্ট করবে? ব্যাংক ইন্সপেক্ট করে দেখবে যে না, এরকম গুদাম আছে। এখন এটার জন্য আমার আবার জেলা ভিত্তিক তোমার গুদাম চালু করতে হবে, কোল্ড স্টোরেজ, এই জায়গায় গভর্নমেন্টকে আগায় আসতে হবে। এটা আমরা তখন করতে পারবো। অন্যদিকে আরেকজন হাই এন্ড ইকুইপমেন্টের কথা বলছিলাম, আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর, পাওয়ার টিলার, এসব হচ্ছে তোমার ক্ষুদ্র কৃষকের পক্ষে কেনা প্রায় অসম্ভব। তাই যৌথ মালিকানা অথবা ইকুইপমেন্ট লিজিং হইতে পারে, আমরা কয়েকজন মিলে কিনি অথবা ভাড়া নিই। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমরা এগুলো তোমার অনেক কমে আসে। যেমন শ্রমিকের বললা যে টাকা অনেক বেশি, এখন আমরা কয়েকটা ল্যান্ড ওনার মিলে, কৃষক মিলে আমরা যদি এরকম একটা ভাড়া করি, কম খরচে কিন্তু আমি ব্যয়টা উঠাই ফেলতে পারবো। আমাদের উৎপাদন ব্যয়ও কমবে, উৎপাদনশীলতাও আমাদের বৃদ্ধি পাবে। এছাড়া গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে স্থানীয় সঞ্চয় যেন স্থানীয় কৃষি এবং ব্যবসায় বিনিয়োগ হয়, সেজন্য জেলাভিত্তিক ঋণ ব্যবস্থা, প্রতিটি জেলায় জেলায় ঋণের একটা সুযোগ গভর্নমেন্টের। এতে গ্রামের অর্থ গ্রামেই বিনিয়োগ হবে এবং স্থানীয় পর্যায়ে নতুন সম্পদ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। পরিশেষে বলা যায়, কৃষকের উন্নয়নের জন্য শুধু ঋণের পরিমাণ বাড়ানো যথেষ্ট নয়, এমন একটা অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে ঋণ কৃষকের স্থায়ী সম্পদ সৃষ্টি করবে, উৎপাদন বাড়াবে, দীর্ঘমেয়াদে তাকে স্বনির্ভর করে তুলবে। ওয়ার হাউস রিসিপ্ট এবং যৌথ মালিকানা মডেল সেই নতুন কৃষি অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। তাহলে আমি কোল্ড স্টোরেজের মাধ্যমে আমি এনশিওর করলাম তাকে, আবার আমার একটা উন্নত মানের প্রযুক্তি আমি নিজে না কিনে কয়েকজন মিলে কিনলাম, যৌথ মালিকানা থাকলো আমার, আমি এটাতে বেনিফিটেড হইতে পারবো। সুইটেবল ইকুইপমেন্ট ট্রেনিং এটা খুবই ক্রুশাল। হ্যাঁ, এগুলো প্রস্তাবনা মারিয়া যে আমরা এগুলো করতে পারি, এগুলো করা যায়। কৃষি মন্ত্রণালয় ইনকাম করতে পারে, তো ওরা নিজেরাই পারে। গভর্নমেন্টের কিছু টাকা ইনকাম হইলো। সুমাইয়া, না, তোমার মূল্যস্ফীতি শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, মূল্যস্ফীতি অনেক বড় পরিসরে ডিপেন্ড করে। সো এটা গভর্নমেন্ট যদি স্ট্রং পলিসি নেই, মূল্যস্ফীতি হবে না। ধরো এই প্রস্তাবনাগুলো তোমাদের কেন পড়াচ্ছি, কারণ তোমার রিটেনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসবে। তুমি ব্যাংক জব বলো, তুমি বিসিএস বলো, তোমাকে দিবে, ছুড়ে দিবে যে আপনি এরকম হচ্ছে কৃষি উন্নয়নে আমাদের কি করা যায়। অথবা তোমার একটা রচনা আসলো, তুমি যদি রচনার মধ্যে ওয়ার হাউস রিসিপ্টের কথা লেখো, যৌথ মালিকানা মডেলের কথা লেখো, তোমার কি মনে হয় টিচার গত গত করে তোমাকে নাম্বার দিবে না খুশি হয়ে? না, কৃষক যা উৎপাদন করে পুরোটা থাকবে না। ওইটা হচ্ছে গিয়ে আমি একটা টাইমের জন্য ওনার কাছ থেকে কিছু আমি ঋণ নিলাম। এখন আমি যদি ফসলটা ভালো দামে বিক্রি করতে পারি রাইট টাইমে, তখন তো আমি তার এটা মিটিগেট করে ফেলতে পারছি, টাকাটা পে করে ফেলতে পারছি, রিপে করে ফেলতে পারছি। সো এটা ঝামেলা হচ্ছে না তো আমার। হ্যাঁ, তোমার আমাদের মেইন চ্যালেঞ্জটা কি থাকে? দেখবা যে ফসল পচে যায়। ফসলের দাম কেন কমে? কারণ ফসলটা আমি রাইট টাইমে যদি বিক্রি করতে না পারি, ফসলটা পচে যায়। পচে যাওয়ার ভয়ে গভর্নমেন্ট তখন সেল করে দেয়, মানে কৃষক সেল করে দেয়। পচনটা রোধ করতে পারলেই দেখবো যে প্রাইস বাড়বে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন আছে, এটা পড়ি। তোমাদের কয়েকজন তোমরা পালাচ্ছ, একটু দেরি হয়ে যাচ্ছে আমি বুঝছি। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আর্থিক অন্তর্ভুক্তির প্রথম পর্যায়ে কেন কৃষকদের দীর্ঘমেয়াদী মূলধন গঠনে ব্যর্থ হয়েছে? কিভাবে নিছক ঋণ প্রবাহ কৃষকদের সম্পদহীনতার ফাঁদে আটকে রাখছে? বাংলাদেশে গত কয়েক দশকে কৃষকদের ব্যাংক, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ পাওয়ার সুযোগ অনেক বেড়েছে। আমরা ঋণ পাচ্ছে কৃষকরা, এটা একটা ভালো জিনিস যে আর্থিক অন্তর্ভুক্তি বা ফিনান্সিয়াল ইনক্লুশন আমরা এনশিওর করছি। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, ঋণের পরিমাণ বাড়লেও অর্থনৈতিক নিরাপত্তা, কৃষকের সম্পদায় এগুলো বাড়ে নাই। হ্যাঁ, তাহলে কৃষকের হাতে ঋণ পৌঁছেছে, এটা কনভার্ট হচ্ছে না। আমরা এতক্ষণ যে আলাপটা করছিলাম, কারণ কি? এই যে কারণ তোমরাই বলে দিছো, হ্যাঁ, যে আমার বীজ, সার, কীটনাশক, শ্রমিকের
মজুরি, এগুলো মেটাতে গিয়ে তো ভাই আমার সব শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমার নতুন কোনো সম্পদ আমি কিনতে পারছি না, আমার হাতে টাকাই থাকছে না। পরবর্তী মৌসুমে আমাকে আবার নতুন ভাবে ঋণ নিতে হচ্ছে। আমি একটা ঋণ চক্রে পড়ে যাচ্ছি এবং সম্পদহীনতার ফাঁদে পড়ে যাচ্ছি। ঋণ মেটাতে গিয়ে আমাদের আস্তে আস্তে এক একটা জিনিস বিক্রি করতে হচ্ছে। এখন আমরা একটা চলো একটা বৃদ্ধার উদাহরণ এখানে লেখক দিছিলেন, রেনু বালয় বৃদ্ধার নাম। উনি এমন একটা ঋণ পেয়েছিলেন যার মাধ্যমে উন্নত জাতের গাভী কিনে দুগ্ধভিত্তিক আয়মুখী কার্যক্রম গড়ে তুলতে সক্ষম হন। উনি একটা গরু কিনছেন, গাভী কিনছেন। এটার ফলে দুধটা বিক্রি করে 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 সে হচ্ছে কি একটা টাইম পাচ্ছে। এটার ফলে যেটা হচ্ছে সে নিয়মিত আয়ও করতে পারতেছে, আবার এই আয় থেকে সে ঋণও পরিশোধ করতে পারতেছে। এবং দিন শেষে ঋণটা পরিশোধ হওয়ার পর তার কাছে কিন্তু গাভীটা থেকে যাচ্ছে। তাহলে তার একটা সম্পদ হইল। আমাদের এই প্রসেসের দিকে আগাইতে হবে, যে আমার ঋণ দিয়ে আমার খরচ মিটাচ্ছি না, বরঞ্চ আমার নতুন আয় বা সম্পদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই কারণে আমাদের পেশেন্ট ফিন্যান্সের দিকে নজর দিতে হবে। আমরা ঋণের মাধ্যমে যদি কৃষককে আমি ট্রাক্টর, সেচ যন্ত্র, গুদাম, গবাদি পশু বা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের মতো যন্ত্র নিতে দিতে পারি, এটা বরঞ্চ আমার লাভজনক। এবং তাকে কিনে দেওয়ার পর আমি তাকে লোনটা পরিশোধ করার জন্য পর্যাপ্ত সময় দিব। এটার ফলে যেটা হবে, কৃষক ঋণ শোধ করতে ব্যস্ত থাকবেন না, ধীরে ধীরে নিজেকে ডেভেলপও করতে পারবে, নিজের মূলধনও গড়তে পারবে। হ্যাঁ, তাহলে আমার, যখন আমি কৃষকদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি শুরুতে বাংলাদেশের, তখন আমার প্ল্যান কি ছিল যে আমি কৃষকদের হাতে আগে ঋণ পৌঁছাই দিই। তাহলে এটাতে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এখন আমার দ্বিতীয় ধাপে লক্ষ্য হইতে হবে কি, যে আমার কৃষকের হাতে সম্পদ তুলে দেওয়া। ঋণ বিতরণ নয়, আমাদের ক্রেডিট বেসড ফিন্যান্সিং থেকে অ্যাসেট বেসড এর দিকে যাইতে হবে। এটাতে যদি আমরা এনশিওর করতে পারি, তখনই আমি কৃষি অর্থনীতির টেকসই উন্নয়ন করতে পারবো। ওকে, আমার ঋণের যে ট্র্যাপ, এটা থেকে আমাকে বাইর করতে হবে। আমি ধরো কৃষি ঋণ দিলাম তাকে, বললাম তোমাকে 2 মাসের মধ্যে শোধ করতে হবে। এখন বেচারা 2 মাস পর শোধ করবে, নাকি নতুন জিনিস কিনবে, না কি করবে? ফলে যেটা হয়, সে কম দামে বিক্রি করে কোনো মতে ঋণটা দিয়েই শেষ, খালাস। তাহলে তার জীবনটা তো এখানে আটকে যাচ্ছে। এই জায়গায় আমি যদি তাকে একটু সার্টেন টাইম দিই, গভর্নমেন্ট যদি এখানে আগায় আসে, কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দাও তুমি, একটা লং পিরিয়ডে দাও তাকে, যাতে সে নিজেকে ডেভেলপ করতে পারে, তাহলে আমার কৃষিটাও তো ডেভেলপ হচ্ছে, আমার উৎপাদনটা বাড়তেছে। কারণ দিন শেষে তুমি যত কিছুই বলো, খাদ্য নিরাপত্তাটা এনশিওর করাটা সবচেয়ে ক্রুশাল। মানুষ আগে পেটে ভাত যাইতে হবে। পেটে ভাতের জায়গাটা আমি এনশিওর করি। আমি যদি খাদ্য নিরাপত্তা কৃষকদের এই সুবিধাটা দিতে পারি, পণ্যের দামও কমে আসবে, কারণ তখন মধ্যস্বত্বভোগীরা থাকবে না। এখন তুমি ঢাকার বাজারে যে পণ্যটা 40 টাকা দিয়ে নাও, ফিল্ডে দেখো ওই পণ্যটা হয়তো 2 টাকা যাচ্ছে কেজিতে, 2 টাকা জিনিস 40 টাকায় তুমি কিনতেছ। তাহলে এই গ্যাপটা থাকবে না। আমি ঢাকায় বসে আমি 20 টাকায় জিনিসটা কিনতে পারবো, কৃষক ওদিকে 15 টাকায় জিনিসটা বিক্রি করতে পারবে। তাহলে আমার একটা ব্যালেন্স হবে। তাহলে আমাদের ওদিকে কাজে নামতে হবে, তখন গিয়ে আমরা আলটিমেটলি ডেভেলপ করতে পারবো। উচ্চ সুদ, হ্যাঁ, পান গিয়ে ওটা পরের আলাপ। হ্যাঁ, আচ্ছা বলো, তোমাদের অনেক সময় নিয়ে ফেলছি, এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের 4টা কনসেপ্ট আমরা সকালে ক্লিয়ার করলাম। আশা করছি এটা কিছুটা হলেও তোমাদের চিন্তার খোরাক যোগাইছে, কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার করছে। পরীক্ষায় যদি এ ধরনের কিছু আসে, অ্যাটলিস্ট তোমরা আগে যদি 1 লাইন লিখতে পারতে, এখন 3 লাইন লিখতে পারবা, হোপফুলি।